Ganjan. 17 Eco Control. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা প্রকাণ্ড বাড়ির দোতলার একটি জানলার কাছে দাঁড়িয়ে আছে পূরবী। ঘরের ভেতরটা নিস্তব্ধ, বাইরে রাতের আকাশে ঘন মেঘ জমে আছে। কান বিদীর্ণ করা বজ্রপাতের আওয়াজটা হলো তখনই। বাড়িটা যেন কেঁপে উঠল। তারপরে নিস্তব্ধতা, দেওয়ালে ঘড়ির ক্রমাগত টিকটিক শব্দ। নিজের হৃৎপিণ্ডের আওয়াজ সে যেন শুনতে পাচ্ছে, কারণ লোকটাকে সে দেখেছে দেওয়াল টপকে গার্ড রুমের দিকে যেতে, হাতে একটা হাতুড়ি। ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হলো। পূরবীকে চমকে দিয়ে ঘরের দরজাটায় ক্যাচ করে একটা শব্দ। একটা লোক ঢুকলো ঝড়ের মতো, মাথায় একটা ওভারকোট, হাতের পিস্তলটা উদ্যত করতে করতে জানলার দিকে এগিয়ে এলো। সে বলল, কোন দিকে গেল বলো তো? ওই গার্ড রুমের দিকে। রাজীব, শোনো না, তুমি প্লিজ একা যেও না ওদিকে, প্লিজ। একবার পুলিশে খবর দাও না। না না না, আর একদম সময় নেই, অনেক দেরি হয়ে যাবে। বলেই রাজীব দৌড়ে গেল একতলায় বাড়ির সদর গেটের দিকে। গার্ডরুমের থেকে ভেসে এলো একটা আর্তনাদ। তারপরে চিৎকারটা বন্ধ হয়ে গেল ক্রমশ। একটু পরেই লোকটা বেরিয়ে এলো, টানতে টানতে একটা দেহ বের করে নিয়ে এলো গার্ডরুম থেকে। আততায়ীর সারা শরীরে চাপ চাপ রক্তের ছিটে লেগে আছে। থেঁতলে যাওয়া গার্ডের মাথার একটা অংশ নেই। ভারী কিছুর আঘাতে একটা আধ খাওয়া তরমুজের মতোই হাঁ হয়ে আছে। আতকে উঠল পূরবী, ভয়ে এক পা পিছিয়ে দুহাতে মুখ ঢেকে ফেলল। গার্ডের রাইফেলটা লোকটার হাতে উঠে এসেছে। এক হাতে দরজার দিকে বন্দুকটা তাক করে দাঁড়িয়ে আছে লোকটা। তখনই রাজীবকে দেখতে পেল সে। পরমুহূর্তেই শব্দ করে গুলি ছুড়ল। আতঙ্কে জানলা বন্ধ করে দৌড়ে ঘরের দরজাটা ভেতর থেকে কোনো মতে হ্যাচ লক টেনে বন্ধ করল পূরবী। পাশের জানলাটা টেনে দিল পর্দা সহ। ঘরের আলো বন্ধ করে দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল তার বিছানার তলায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। একতলায় কেউ ছুটে ছুটে আসছে, তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ওই লোকটা কি, নাকি রাজীব তাকেই গুলি করল? ভয়ঙ্কর দৃশ্যটা নিজের চোখে দেখার মতো সাহস হচ্ছে না পূরবীর। নিচ থেকে একটা শীষ দেওয়ার মতো আওয়াজ আসছে। লোকটা মনে হয় এবার সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠে আসছে। হাতের হাতুড়িটা মাঝে মাঝে বাড়ি দিচ্ছে সিঁড়িতে। কখনো গম গম কংক্রিট ঠোকার শব্দ হচ্ছে। কোনো একটা ধাতব তীক্ষ্ণ আওয়াজ আসছে। লোকটা দোতলায় উঠে এসেছে। শীষ বাজিয়ে বাজিয়ে এক এক ঘরে উকি দিচ্ছে, যেন স্পষ্ট শুনতে পাচ্ছে পূরবী। ভয়ে তার সারা শরীরটা যেন কাঁপছে। লোকটা কেন ওকে মারতে চায় কিছুই বুঝতে পারছে না পূরবী। খাটের উপর মোবাইলটা হঠাৎ বেজে উঠল। মাঝরাতে কে আবার ফোন করেছে? ধরফর করে নিজেকে কোনো মতে বের করলো পূরবী। শরীরটা ছুড়ে দিল খাটের উপর, লাফিয়ে কোনো মতে কাঁপতে কাঁপতে ফোনটা সুইচ অফ করলো। শীষের আওয়াজটা থেমে গেছিল, আবার শুরু হলো। এইবার তীব্র হয়ে চলে এসেছে খুব কাছে, ঠিক দরজার উপাসে। লাফিয়ে পড়ে খাটের তলায় ফের ঢুকে নিচে কুঁজো হয়ে বসে কাঁপতে লাগলো পূরবী। প্রবলভাবে কাঁপতে লাগলো। দরজায় ধাক্কা পড়ছে, প্রথমে একবার, তারপর দুবার, তারপর প্রচন্ড ভারী কিছু একটার আঘাতে দরজা একটা ফাঁক হয়ে গেল। আলো এসে পড়লো ঘরে। একটা হাত সেই গর্তের মধ্যে দিয়ে গলে ভেতরের হ্যাচকলটা খুলে দিল। লোকটা হেঁটে হেঁটে এসে পড়ছে খাটের ঠিক পাশেই। শীষ দেওয়া শুরু করলো সে। মাথাটা ঝুঁকে নিয়ে এসে এলো খাটের তলায় পূরবীর দিকে।
রবি একটা ঠান্ডা শীতল স্পর্শ মাথার উপর পেতেই বুঝল সেটা একটা হাতুড়ির ধাতব স্পর্শ। চোখ খুলতেই বুকটা ছ্যাঁত করে উঠল ওর। একটা শেয়াল মুখের মাস্ক পরে আছে লোকটা, আরো বিকট, আরো ভয়ঙ্কর লাগছে তাকে। লোকটা পুরবীর মাথাটা লক্ষ্য করে হাতুড়িটা তুলেছে। পুরবী মাথার কাছে তুলেছে দুটো হাত, চোখ বন্ধ করে ফেলেছে, মাথা নিচু। আর ঠিক তখনই আত্মচিৎকার করে ধরফর করে বিছানায় উঠে বসল পুরবী। পুরোদস্তুর ঘেমে জ্যাবজ্যাবে হয়ে গেছে সে। চিৎকারে ঘুম ভেঙে গেছে পাশে ঘুমন্ত রাজীবের। পুরবী, এই পুরবী, আরে কি হলোটা কি পুরবী? জিজ্ঞেস করলো রাজীব। রাজীব, রাজীব আবার আবার সেই স্বপ্নটা রাজীব। ওই ওই লোকটাকে আমি দেখলাম। না না, তুমি আমার কথা শোনো, এসব কিচ্ছু হবে না, এসব কিচ্ছু নয়। শোনো শোনো, ও এসেছে রাজীব, ও এসেছে, ও এসেছে, ও আমায় খুন করতে এসেছে। ও সবাইকে মেরে ফেলবে। শান্ত হও। সবাইকে মারবে, সবাইকে মারবে, তোমাকে, আমাকে, সবাইকে মেরে ফেলবে। ও সবাইকে মেরে ফেলবে। সব কিচ্ছু নয়। শোনো শোনো লক্ষ্মীটি আমার, শোনো। রাজীব পাশে রাখা জলের বোতলটা বাড়িয়ে দিয়ে বলল, একটু। আরে তুমি শোনো, তুমি জলটা নাও, জলটা নাও, এত বেশি চিন্তা করো না। দুশ্চিন্তা করে করে না পাগল হয়ে যাবে তুমি। আরে এইসব কিছুই নয়, এইসব সবই তোমার মনের ভুল। বলেই পুরবীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো, কেমন? এটা ভুল নয় রাজীব, ভুল নয়। না না, লোকটা আসবে, লোকটা আসবে, ও আসবে। তুমি দেখে নিও রাজীব, ও আসবে, ও আসবে রাজীব। আরে 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 না না না, আমার খুব ভয় করছে। তুমি আমার কথাটা শোনো, এসব কিচ্ছু হবে না, এসব কিচ্ছু নয়। শোনো শোনো লক্ষ্মীটি আমার, শান্ত, শান্ত হও, একটু একটু শান্ত হও। পেরু সকালের খবরের কাগজটা খুঁটিয়ে পড়ছিল ওর পছন্দের আর্ম চেয়ারে বসে, দুই পা ভাঁজ করে চেয়ারের উপর গুটিয়ে নিয়ে। এত একাগ্রতার বহর আমাকে আকৃষ্ট করলো। আমি টিভির থেকে মুখ ঘুরিয়ে বললাম, কি ব্যাপার গুরু, ইলেকশনের বাজারে তো কাগজ পড়া বন্ধই করে দিয়েছিলে, আজ কিছু নতুন খবর পেলে নাকি? ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার দাদা। কোন ইউরোপিয়ান দেবতার অস্ত্র হাতুড়ি জানা আছে? গ্রিক দেবতা, অ্যাপোলো নাকি হারকিউলিস? না না, আরে কাল অ্যাপোলো হসপিটালে গেলে বলে ওই নামটাই মনে পড়লো। গ্রিক ছাড়া আরও ঢের ইউরোপের দেবতা আছে, যেমন ধরো থর। জার্মান ও পরবর্তীকালে জার্মান রোমান দেবতাদের মধ্যে কিন্তু উনি বিদ্যমান। যে ভাইকিং জলদস্যুদের গল্প আমরা শুনে বড় হয়েছি, তাদের দেবতা ছিল এই থর। ওনারই অস্ত্র এই হাতুড়ি। ভাইকিংদের মাথায় শিরস্ত্রাণ, পোশাকে এই দেবতাকে জড়িত রূপকথার গল্পের ছাপও পাওয়া যায়। তাজ হঠাৎ তোমার মাথার উপরে থর ভর করবার হেতু? হেতু এই ছোট্ট কাগজের বিজ্ঞাপন। নেট দুনিয়ায় যেমন চোখের আড়ালে একটা ডার্ক ওয়েব বলে জগৎ আছে, আমাদের দৃশ্যমান জগতের তলায় তেমনই একটা জগৎ আছে, যেটার মাধ্যমে অপরাধ জগতের বিভিন্ন সূত্র, গ্রন্থি এগুলো পরস্পর জড়াজড়ি করে আছে, ক্রমশ নড়াচড়া করছে। সেই দুনিয়া থেকে মাঝে মধ্যে ভেসে ওঠে এক একটা প্রজেকশন। এবার প্রসঙ্গে আসি। এই নিয়ে 3 বার কোনো এক অজ্ঞাত ব্যক্তি এই ছবিটা পেপারে ছাপাচ্ছে। কি লিখছে, কাকে উদ্দেশ্য করে লিখছে, দেখে যে কেউ বুঝবে তার কোনো রাস্তা নেই। এই বিষয়টা খেয়াল করেছো দাদা? আমি পেরুর দিকে এগিয়ে গিয়ে পেপারের মাঝে একটা ছোট বিজ্ঞাপন দেখলাম। দেখে মনে হলো ছোটবেলার পেপারে দেখা ওই টারজান কমিক্সের টারজান বেশ গোঁফ দাড়ি বৃদ্ধি করেছে, বৃদ্ধ হয়েছে, শুধু তার হাতে ছোড়ার বদলে একটা প্রকাণ্ড হাতুড়ি। ছবিটার নিচে একটা লেখা নজরে এলো, পেব্যাক টাইম। পেরুর দিকে তাকিয়ে বললাম, এটা কি তোমার আগেও চোখে পড়েছে? মানে আমি তো রোজই পেপার উল্টাই, আমার তো চোখে পড়েনি গো। একবার নয়, দুইবার ডিয়ার দাদা। কি মনে হচ্ছে দেখে? এটা কি তোমার সেই অপরাধ জগৎ থেকে দৃশ্যমান জগতে উঁকি মারা নিমজ্জিত পেরিস্কোপ? হলে আশ্চর্য হব না। এইভাবে কাউকে হাতুড়ি হাতে থরের ছবি দেখানোর মানে কি? তাও 3 বার। যেটা পোস্ট করছে সে নিজের পরিচয় গোপন রাখতে চাইছে, সন্দেহ নেই, কিন্তু কাকে পাঠাচ্ছে সেটাও তো বোঝার উপায় নেই। সে কি তাকে স্রেফ ভয় দেখাতে চাইছে, নাকি এর উদ্দেশ্য আরও সাংঘাতিক কিছু? এই 2-1 দিনের মধ্যে কোথাও একটা লাশ পড়লে আমি আশ্চর্য হব না। পেপারটা ভাঁজ করতে করতে কথাটা বলল পেরু।
আচ্ছা, তুমি বলছো দেবতা থরের হাতে একখানা পেল্লায় হাতুড়ি বাগিয়ে কারো মুন্ডু চূর্ণ করার জন্য কেউ হুমকি দিচ্ছে। আচ্ছা, স্টোনম্যানের কেসটা তুমি জানো তো পেরু? সেখানেও তো ভিকটিমদের মাথা পুরো নারকোলের মতো। স্টোনম্যান ভিকটিমরা সব ফুটপাতবাসী ছিল দাদা, তারা কেউই আবার পেপার পড়ে না। সুতরাং এই পসিবিলিটি প্রথমেই বাতিল। যাকে বা যাদের টার্গেট করে ছাপা হচ্ছে তারা বাঙালি, কারণ একটি নির্দিষ্ট বাংলা দৈনিকেই বিজ্ঞাপনটা আসছে। দৈনিকের অফিসে ফোন করলেই তো জানতে পারবে কে বিজ্ঞাপনটা দিল। যেমন তোমার ধারণা হচ্ছে এটার সাথে ক্রাইমের যদি কোনো সম্পর্ক থাকে আর কি। নিজের কৌতূহলের জন্য যে খোঁজ করিনি সেটা নয়, তারা যে নাম দিয়েছে বিজ্ঞাপনদাতার সেটাতে কেউ ফোন তুলছে না। ওদের দপ্তরে কেউ কন্টেন্টটা মেইল করেছিল। থরের ছবিটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা। লেখার ফন্ট দেখে মনে হচ্ছে তার উপর সম্ভবত স্মার্টফোনে ফটো এডিটারে নোটটা লিখে অন্য একটা মেইল আইডি থেকে কাগজের দপ্তরে পাঠানো হয়েছে। ভিপিএন ব্যবহার করার জন্য কম্পিউটার বা ফোনের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। বাবা, এ তো রীতিমতো আটঘাট বেঁধে নেমেছে মনে হচ্ছে। ঘোষালবাবুকে জানাও, বা তোমার পরিচিত ওই ডিএসপি সাহেবকে। কারো প্র্যাকটিক্যাল জোকও হতে পারে দাদা। লোকটা হয় ভালো নেটওয়ার্কিং জানে বা এক্সপার্ট কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। অবশ্য যতক্ষণ না সত্যি ক্রাইমটা হচ্ছে, আমাদের এই ধারণা যে সত্যি অমূলক নয় সেটা প্রমাণ করা যাবে না। বিকেলের দিকে আমি এক বিমা ক্লায়েন্টের বাড়ি থেকে বেরিয়ে এসে বাস ধরছি আমাদের ফ্ল্যাটে ফেরবার জন্য। দেখি পেরুর ফোন ঢুকলো। দাদা কত দূর? এই টালিগঞ্জ ফাঁড়ির কাছে। কেন গুরু? জিলিপি সিঙ্গারা নিয়ে ঢুকবে, এক মক্কেল আসছেন আজ সন্ধ্যায় 7টা শার্প। আরে বাস, কি কেস? তোমার গুটি লাল তো? আরে লাল নীল না বেগুনি সেটা বোঝার টাইম এখনো আসেনি দাদা। এই মাছটিও ঘোষালবাবুর জালে ধরা পড়েছে। পুরো রেলে মাছে সত্যি। এই দুর্দিনেও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে দিচ্ছে। টেক লাইনটি জুটিয়ে ফেলেছে। চিন্তা নেই, আমি গরম গরম সিঙ্গারা আর খাস্তা জিলিপি নিয়ে ঢুকে পড়বো 6:30টার মধ্যে। আর ক্লায়েন্ট আগে ঢুকে গেলে কেস স্টার্ট করে দিও না কিন্তু। আমি কিন্তু ডিটেলস শুনবো সব। আলবাত, কাম ধীরে ধীরে, নো টেনশন। আমাদের সামনে যে ভদ্র মহিলা বসেছিলেন তার বয়স আনুমানিক 40-এর কোঠায়। পরনে একটা জিন্সের জ্যাকেট আর ডেনিমের প্যান্ট। অসম্ভব ব্যক্তিত্ব আর জেল্লাময়ী এই মহিলা একটি অডি গাড়ি হাঁকিয়ে এসেছেন। টিকলো নাক, চোখে কালো কাজল। আমাদের সামনে ডিভানে বসে তিনি স্মার্টলি তার পায়ের উপর পা তুলে দিলেন বিলিতি কায়দায়। পেরুর পরনে ছিল একটা সাদা লাল ফুল আঁকা পাঞ্জাবি আর সাদা পায়জামা। সে বিনীতভাবে নিজের হাতগুলো জড়ো করে বসতে বসতে বলল, ময়ূক রঞ্জন দাস, ইন শর্ট পেরু। বলুন। গুড ইভিনিং, আমার নাম পূরবী পাল। আমি আপনাকে কল করেছিলাম। পেরুর কথার জবাবটা শেষ হওয়া মাত্রই আমি একটা ট্রেতে 3 কাপ কফি আর জলযোগ নিয়ে উপস্থিত হলাম। আমাদের মক্কেল লেডির পারফিউমের গন্ধে বৈঠকখানার ঘরটা সুরভিত হয়ে উঠেছে টের পেলাম। আরে এসব আবার কেন? এসবের তো কোনো দরকার ছিল না। চোখগুলো কুঁচকে কথাটা বললেন পুরবী। সামান্যই আয়োজন, মনে টেনশন ঝেড়ে ফেলুন আর গরম গরম সিঙ্গারা আর কফির সাথে সন্ধ্যেটাকে উপভোগ করুন। কি করে বুঝলেন যে আমি টেনশন করছি? আপনার ডান হাতের নির্দেশিকার মধ্যমার নখগুলোর মাথা ভোতা হয়ে গেছে, বাকি আঙুলগুলোর নখ ইন্ট্যাক্ট আছে। এগুলো যে প্রবল টেনশনের দরুন হয়েছে তার সম্ভাবনা প্রবল। ওয়াও, আই এম ইমপ্রেসড। সিঙ্গারাগুলো ইমপ্রেসিভ, বিলিভ মি। উপেন্দাজ বেশ ভালো দোকান দেখে সিঙ্গারা জোগাড় করে এনেছে আজ। আর কফির কাপে চুমুক দিতে দিতে কি কারণে এই পাড়ায় পা দিলেন সেটাও বলে ফেলুন এসেই যখন পড়েছেন। চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা করে ফেলা যাবে। বলেই একটা কফির কাপে চুমুক দিতে দিতে বলল পুরবী, মিস্টার দাস, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথায় আমি বেশ আশ্বস্ত হচ্ছি। তবে কি বলুন তো, আসলে সমস্যাটা না যতটা আমাকে নিয়ে জড়িত তার থেকে অনেক বেশি জড়িত আমার হাজব্যান্ডকে নিয়ে। ও হার্টের পেশেন্ট, হি ইজ অনলি 42। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর বিশ্বাস করুন আমাদের রাতে ঘুম আসছে না। ও দুশ্চিন্তা করছে আমাকে নিয়ে, আর আমি উল্টে চিন্তা করছি ওকে নিয়ে। ওর যে কী হবে এই নিয়ে চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি একেবারে। পুলিশকে জানিয়েছি ব্যাপারটা, কিন্তু তারাও ব্যাপারটা নিয়ে কিছুই সুরাহা করতে পারেনি। অ্যান্ড আই ডোন্ট ইভেন থিঙ্ক কি ওরা জিনিসটাকে আদৌ সিরিয়াসলি নিচ্ছে। অগত্যা ওর এক বন্ধু বলল আপনাদের এজেন্সির কথা। কি জানি নাম ছিল ওর বন্ধুর? হ্যাঁ, অ্যান্থনি ডিসুজা। বুঝে গেছি, বাবু প্রফেসর। কিন্তু সমস্যাটা কি?
ব্যাপারটা তো পুলিশে বলছে কেউ ঠাট্টা করছে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা কোনো ঠাট্টা তামাশার ব্যাপার। মানে আমিও হয়তো তাই ভাবতাম আগে, কিন্তু কিছুদিন পর আবার ঘটলো এই সেম জিনিস। ঘটনাটা একটা কাগজ নিয়ে। এই দেখুন, এই যে কেউ এটা আমাদের পোস্ট বক্সে ফেলে গেছে। বলেই পূরবী ওর কাঁধের ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ পেরুর হাতে দিল। পেরু সেটা খুলে নিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, বোঝো টেলিপ্যাথি নাকি দাদা? আমার দিকে কাগজটা তুলে ধরতেই দেখলাম সেই থর দেবতার ছবি, নিচে বড় বড় করে লেখা পেব্যাক টাইম। দুবার এসেছে বললেন তো, কবে কবে? আজ সকালে একটা আর একটা দিন 7 আগে। আর কিছু এর সাথে ছিল নাকি? কোনো হুমকি বা মোবাইলে কোনো অদ্ভুত মেসেজ? আপাতত যেটা স্প্যাম বলে মনে হয়েছে। না মিস্টার দাস, সেইখানেই তো যত গন্ডগোল। কে পাঠাচ্ছে সে তো আর কোনো ক্লু বা হিন্ট দিচ্ছে না। এর পেছনে আবার একটা সংখ্যা লেখা, এই দেখুন 8। অন্য কাগজটা আছে? হ্যাঁ আছে তো, এই নিন। ব্যাগ থেকে একটা কাগজ বের করে পেরুর হাতে বাড়িয়ে দিল। পেরু সেটা একবার দেখে নিয়ে বলল, দেখুন এর পেছনে 15 লিখে গোল করা আছে। মানে এর মানে কি মিস্টার দাস? এই সংখ্যাগুলোর কি কোনো আলাদা সিগনিফিকেন্স আছে? আপনি বললেন আগের কাগজটা সপ্তাহখানেক আগে এসেছে, এদিকে 15 আর 8-এর মধ্যে 7 দিনের ফারাক। হয়তো সেই 7 দিন পরে আরও একটি কাগজ দিতে আসবে, আর তার পরের দিনই। পরের দিন কি মিস্টার দাস? তার কথায় পেব্যাক টাইম। আচ্ছা, আপনি কি কাউকে মনে করতে পারছেন যে কোনো কালে হাতুড়ি দিয়ে কোনো ক্রাইম করেছে, হয়তো আপনাদের পরিবারের ওপরে, বা আপনাদের পরিবারের কেউ জড়িত ছিল তাতে তারই প্রতিশোধ তুলতে চাইছে এমন কেউ? হাতুড়ি দিয়ে? কই, এইরকম অদ্ভুত কাউকে তো মনে করতে পারছি না। আপনার স্বামীর নাম কি করেন? ওর নাম রাজীব পাল, পেপার মার্চেন্ট। ও কোম্পানির একজন ডিরেক্টর। আমাদের ফ্যাক্টরি আছে ডানকুনিতে। কোম্পানির পেপার ও অন্যান্য প্রোডাক্টসের ওভারসিজ মার্কেটে বেশ ভালোই ডিমান্ড আছে। আপনার সম্পর্কে বলুন, পরিবারে কে কে আছে? মানে এমন কেউ আছে যার থেকে আপনার বিপদের আশঙ্কা আছে? একটু ভেবে বলুন, চেষ্টা করবেন যাতে কেউ বাদ না যায়। আমি ওই একটা ছোট বুক পাবলিকেশন হাউসের সাথে যুক্ত, নিজেরই ফার্ম। এই বছর 5 হলো খুলেছি। এইবার তো কলকাতা বইমেলায় স্টলও দিয়েছিলাম। আর সত্যি বলতে কি, এই বইয়ের বাজারে তেমন বিশেষ তো আর লাভ নেই, নিজের শখের জন্যই করা। ছেলে নবরুণ কলেজে পড়ে, ব্যাঙ্গালোরে। ও বাইরেই থাকে। আমাদের বাংলো বাড়িতে আমি আর রাজীব একাই থাকি। আর ওই একজন দারোয়ান আর 2 জন পরিচারক, তার মধ্যে একজন রান্নার লোক। তবে তারা কেউই বাড়িতে পার্মানেন্ট থাকে না। আমাদের বাড়িটা মধ্যম গ্রামে। হুমকি কার থেকে পেতে পারেন কিছু ধারণা করতে পারছেন? একটু যেন ভেবে নিয়ে পূরবী বলল, বছর 5 আগে আমি তখন সবে ওই ড্রাইভিং শিখছি। আমার হাতে একটা মিসহ্যাপ হয়ে যায়। সকালবেলা গাড়ি নিয়ে প্র্যাকটিস করতে বেরিয়েছি, হঠাৎ এক নেপালি দারোয়ান আমার গাড়ির সামনে সাইকেল নিয়ে চলে আসে। আর মুহূর্তের ভুলে আমার পাটা ব্রেকের বদলে এক্সেলেটরের উপরে পড়ে যায়। সেই নেপালি দারোয়ান ভীষণ বাজেভাবেই জখম হয়। রাজীবকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, ও লোক পাঠিয়ে ওকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। ওর ট্রিটমেন্টের সব খরচও বহন করে রাজীব। শুনেছি লোকটা নাকি পরে সুস্থ হয়ে উঠেছিল, অন্তত রাজীব তো আমাকে তাই বলেছিল। অথচ সেই ফ্ল্যাটে একদিন আমি দেখলাম অন্য একজন স্থানীয় দারোয়ান নিয়োগ হয়েছে। আগের নেপালি দারোয়ান, হ্যাঁ ওর নাম যেন কি ছিল, তেজ বাহাদুর। হ্যাঁ, তার ব্যাপারে খোঁজ করতে নতুন দারোয়ান তার সম্পর্কে কিছুই প্রায় বলতে পারল না। বলল হয়তো দেশে চলে গেছে। আমি সেদিন রাতে ডিনারে রাজীবকে তেজ বাহাদুরের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে প্রথমে বলল সে নিজে থেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তেজ বাহাদুরের ফোন নাম্বার চাইতেই রাজীব বিরক্ত হয়ে খাবার ছেড়ে উঠে পড়লো, আর তারপর বলল, আমাকে এইসব ব্যাপারে বিরক্ত করো না তো তুমি। নিজে কোথায় কি কাণ্ড বসিয়ে বাঁধাবে আর সব সামলাতে হবে আমাকে। আর এখন তো আমি সামলে দিয়েছি, তাই এই ব্যাপারটা নিয়ে এরকম খোঁচাখুচি না শুরু করলে কি নয়। শোনো, তুমি না আমাকে একটু ব্রেক দাও প্লিজ প্লিজ। তিনি এমন রিয়াক্ট করলেন কেন জিজ্ঞেস করলো পেরু। এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই বলেছিলাম। কিন্তু সে চিৎকার করে বাড়ি মাথায় করে তুললো আর আমাকে বলল,
যত সব ইরেসপন্সিবল অসহ্যকর মহিলা একেবারে। যেন যেন সমস্ত দোষে আমার। ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে অযথা তিক্ততা বাড়ছে এই দেখে সেদিনের মতো আর আমি বিষয়টা নিয়ে ইন্টারেস্ট দেখাইনি, চুপ করে গেছিলাম। বুঝেছি। আর কিছু? ছেলেকে ব্যাঙ্গালোরে ডাক্তারি পড়াতে পাঠানোর আগে কলকাতায় একটা নামি কোচিং সেন্টারে ভর্তি করিয়েছিলাম ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির জন্যই। সে সময় ও কুসঙ্গে পড়ে যায়। বেশ কিছু খারাপ ছেলেদের সাথে ওকে একটা ছিনতাই পার্টির সাথে পাকড়াও করে পুলিশ। তারা নাকি সব ওইসব কি জানি ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগসের নেশার টাকা জোগাতে ওরা ওইসব করে। ছি ছি ছি, ইস, আমার ভাবতেও খারাপ লাগে। রাজীব খবর পেয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসে। জেলে ওই গ্যাংয়ের সাথে নবরণের মানে আমার ছেলের খুব বচসাও হয়। ওকে ওরা থ্রেট দেয়, বলে ওরা নাকি ওকে দেখে নেবে। এর পিছনে হিংসাও কাজ করতে পারে, কারণ রাজীব তো ওর ইনফ্লুয়েন্স খাটিয়ে ওকে জেল থেকে বের করিয়ে এনেছিল। আর ওটা তো ওরা সবাই দেখেছিল না। ওদের কাছে ও একটা ট্রেটার হয়ে যায় পরে। মানে হুমকি কাগজগুলো আপনার বা আপনার বরের উদ্দেশ্যে নয়, তার টার্গেট হলো নবারুণ, সেটা অসম্ভব নয়। হ্যাঁ, আর ওরা হয়তো জানেই না যে নবরণ এখন আর এখানে নেই, ও ব্যাঙ্গালোর চলে গেছে। আচ্ছা মিস্টার দাস, আমার ছেলেটাকে কি ওরা টার্গেট করলো? ধৈর্য ধরুন, আমার ধারণা আমাদের হাতে এখনো 1 সপ্তাহ আছে। এর মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে হবে, ওনার অফিস, আপনাদের বাড়ি এসব ঘুরে দেখতে হবে আমাদের। আপনি ওনাকে নিয়েই আসতে পারতেন তো, গরিব খারাপ বলে এলেন না নাকি? না না, সেটা নয়, ও আসলে খুব ব্যস্ত মানুষ। কালকেই আসুন না আপনারা, ওই সকাল 9টার মধ্যে আসুন। আমি ওকে বলে সকালে 1 ঘন্টা ঠিক বের করে নিচ্ছি আপনাদের জন্য। ফাইন, তাহলে কাল সকালে ওনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন। কথা শেষে ওনার অফিসে ঢুকবো আমরা, ওনার সাথে যেতেও আপত্তি নেই। ওকে ওকে, শিওর, নো প্রবলেম। পূরবী তার আধ ঘন্টার মধ্যেই অডি গাড়িটা হাঁকিয়ে বেরিয়ে গেল। সময়টা 2003। কলকাতা কলেজ স্কোয়ারে একটা পানের দোকানের সামনে কারো জন্য অপেক্ষা করছিল পূরবী। কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ, মাথার চুল উস্কো খুস্কো, বারে বারে হাত ঘড়ি দেখছিল সে। একটু দূরেই একটা বাঁধানো দিঘির ঘাট, সকালের হাওয়ায় পাতা ঝরে ঝরে পড়ছে সেই ঘাটে, দিঘির জলে। অন্য সময় হলে এই দৃশ্য বেশ শেষ বিকেলে বসে বাদাম ভাজা খেতে খেতে উপভোগ করত সে, কিন্তু আজ মেজাজটা একটু খিঁচড়ে আছে পূরবীর। তখনই সামনে এসে দাঁড়ালো লম্বা সুদর্শন এক যুবক, পরনে একটা নীল পাঞ্জাবি, চোখে সোনালি সানগ্লাস, হাতে একটা সিগারেট। তার দিকে চোখটা যেতেই রাগে চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরিয়ে আসতে লাগলো পূরবীর। বলল, হ্যাঁ রে, এতক্ষণে তোর আসার সময় হলো? কবে বলতো তুই একটু পাঞ্চুয়াল হবে পুনর? ছেলেটি একটুও দমে না গিয়ে স্মিত হেসে বলল, এটা আমি খুব ভালো করে জানি যে তুই আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারিস, তাই জন্যই তো হেলতে দুলতে এলাম। তোর জন্য নাকি আমি সারা জীবন ওয়েট করব? ওই সব সাদা কালো বাংলা সিনেমা মার্কার ডায়লগ না আমার সামনে মারবি না প্লিজ। এসবে না আমার অ্যালার্জি আছে, জানিস তো। ওয়েল, কাল সন্ধ্যার প্ল্যানটা কী হচ্ছে বলতো? এই শর্মা কি করতে আছে, আমি সব দেখে নেব। এই কাকে কাকে ডেকেছিস তোরা? হ্যাঁ দেখ, এটা কিন্তু ডিঙ্গোর বার্থডে পার্টি, অ্যারেঞ্জমেন্ট খালি আমি দেখছি, সুতরাং ফ্রেন্ডলি স্টোর আমি সাথে পাশে একদমই নেই। পরে কিন্তু নামধাম শুনে চেঁচামেচি জুড়ে দিলে হবে না ডার্লিং, হ্যাঁ মনে রেখো। মারবো শালা মুখে এক জুতো। ফাজলামো বন্ধ করে বলতো কাকে কাকে ডেকেছিস। তো সব এই তো তুই, রাজীব, ডিঙ্গোর খুঁড়তো বোন তিয়াশা, স্যান্ডি, ইগুয়ানা, আমি, ডিঙ্গো আর মেঘলা, ব্যাস। ঠিক, আমি জানতাম, আমি ঠিক এটাই সন্দেহ করেছিলাম। ওই ডাইনি থেকেও তোকে ডাকতে হলো না? ওয়াও, ভেরি গুড। এই দেখ, তোরা না আগে থেকে ডিসাইড কর, হয় ও যাচ্ছে নয়তো আমি। হ্যাঁ আরে বাবা পূরবী শোন, এটা করিস না প্লিজ, শোন আমার কথাটা, আমি হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি তোর কাছে, আমি অলরেডি ওকে বলে ফেলেছি। রাগ করিস না সোনা, শোন আমার কথা, কালকে দুপুরে বেরিয়ে পড়বো, আমি বাইক নিয়ে নিজে আসবো তোকে তুলতে, তারপর সোজা মন্দারমণি। নীল সমুদ্র, লাল কাঁকড়া, বিস্তীর্ণ বালুচর, সাথে চিল্ড বিয়ার, জাস্ট ভাব একবার। আমি না বলেছি তো না। মুখটা ভার করে দাঁড়িয়ে রইল পূরবী। পুনর ওর কাছে এগিয়ে গেল,
সানগ্লাসটা খুলে পূরবীর চোখের দিকে সরাসরি তাকালো সে। এই চোখের দিকে তাকালে পূরবী যেন কোথায় হারিয়ে যায়, যেন মনে হয় বিরাট ব্যাপ্ত একটা নদী যার দুই পার দেখা যায় না। তাতেই সে আর পুনর ভেসে ভেসে যাচ্ছে। লাল রঙের সূর্যের বল অস্ত যাচ্ছে নদী তীরের হেতাল বনের অন্তরালে। অসম্ভব রোমাঞ্চ জাগে মনে। ওর সামনে এগিয়ে আসে পুনর। ওর ঘাম আর ডিও মিশ্রিত একটা গন্ধ নাকে লাগে, কেমন করে দেয় যেন পূরবীকে। অদ্ভুত সুন্দর লাগে চারিদিক। পুনর বলল, কিরে, যাবি তো নাকি? সম্বিত ফিরল পূরবী। চোখটা ওর চোখের থেকে সরিয়ে নিয়ে বলল, এই শোন, তুই কিন্তু বেশি খাবি না, হ্যাঁ? আর আমার কাছে কাছে থাকবি। আর ওই ডাইনিটার কাছে একদম ঘেসবি না, শুনে নিলি? ঠিক আছে, চ একটা ঠান্ডা খাই আগে। দুজন একটু এগিয়ে গিয়ে পানের দোকানের থেকে দুটো স্প্রাইট কিনে নিয়ে খেতে শুরু করলো। তখনই সেখানে পৌঁছলো ডিঙ্গো, এক জর্দা পান চিবোতে চিবোতে। ওদের দিকে এগিয়ে এসে বলল, আরে লাভবার যে, হ্যাঁ পুরবি, বেশি দেরি করবি না, কাল দুপুর দুপুর বেরিয়ে পড়বি। আমাদের এবার স্পেশাল আইটেম সামুদ্রিক চিংড়ি ফ্রাই। মিনিট 5 পর পুনর ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে বলল, আচ্ছা, তোরা গল্প কর, আমি একটু নিউ মার্কেটে যাব। একটা কেক কিনতে হবে, আমার ভাইফোঁটার আবার আজকে জন্মদিন। পুনর বেরিয়ে যেতেই ডিঙ্গো পূরবীর দিকে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ পুরবি, একটা সিগারেট খাওয়া। হ্যাঁ রে, তোর পকেটে সিগারেট থাকে না কেন রে? হ্যাঁ, তুই তো আবার কোটিপতি ইন্ডাস্ট্রিয়ালিস্টের বেটা। এ ফালতু আওয়াজ দেওয়া বন্ধ করতো। আছে তো একটা তেল কল, তা আবার চলে না। এই চল চল চল, কলেজের দিকে যাই, ক্লাসের টাইম হলো আবার। চ। ওরা দুজনে ক্লাসে এসে ঢুকলো। পূরবী ক্লাসের বেঞ্চে এসে বসে দেখলো ওর ব্যাগটা বেঞ্চের একটা দিকে কাত হয়ে আছে। এমন তো ছিল না, কেউ কি তার ব্যাগটা ঘেঁটেছে? আগের দিনের ঘটনাটা মনে পড়তেই ঘাড় ঘুরিয়ে ক্লাসের এক প্রান্তের দিকে বসা রাজীবের দিকে তাকালো সে থতমত খেয়ে মুখটা ঘুরিয়ে নিল। কাল সে একটা প্রেমপত্র পেয়েছে, কেউ তার ব্যাগে চিঠিটা রেখে দিয়েছিল। পূরবী, তুমি ভোরের মতোই পবিত্র ও সুন্দর, নতুন ফোটা গোলাপের মতো স্নিগ্ধ তুমি। আমি তোমার কথা খুব ভাবি পূরবী, কিন্তু আমার মনের কথা তোমার সামনে যে বলবো তার সাহসটা আমার নেই। তবে তবে আমি বিশ্বাস করি যে মনের ভাষা কখনোই চাপা থাকে না। তুমি ঠিক আমাকে একদিন খুঁজে বার করবে। তুমি যে আমার উপাস্য দেবী, এটি তোমার অনুরাগী প্রিয় ভক্ত। কাগজটা হাতে পেয়ে দোতলার ক্লাসরুম থেকে খোলা জালনা দিয়ে বাইরে ফেলতে লেগেছিল মোটে 10 সেকেন্ড, এবং ক্লাস ভর্তি ছেলের সামনেই সে এটা করেছে। ডিঙ্গো ওর পেছনের বেঞ্চেই বসে। ব্যাপারটা সে অনুমান করে কাল পূরবীকে জিজ্ঞেস করল, এই কি ছুঁড়ে ফেললি রে? কিডন্যাপিং থ্রেট নাকি? মুখ ভেঙে দেবো একেবারে, ননসেন্স যত সব। ওর পাশে বসা শ্যামলী হেসে ওকে বলল, ক্লাসের সবাই জানে তুই তো ছোটবেলার প্রেমকে ছাড়বি না, তবুও এইরকম ফাজলামির কোনো মানে হয়? আরে আর কিছু ওই হাফসোল মাল আছে না, সব পুকুরে ছিপ ফেলে বেড়ায় যেগুলো, এছাড়া আবার মির্জা গলিবের টোলের স্টুডেন্ট মনে হচ্ছে। ক্লাসের শেষে শ্যামলী পূরবীকে বলল, এটা মনে হচ্ছে রাজীবের কাজ, তোর ব্যাগের কাছে ঘুরঘুর করছিল, তন্ডা দেখেছে। আমি তো তাই আন্দাজ করছিলাম। ওর থেকে একটু সাবধানে থাকিস, তোকে একলা পেয়ে হাতে একটা গোলাপ নিয়ে সামনে ঝাঁপিয়ে না পড়ে আবার জাপটে ধরে। শালা এমন না রদ্দা ঝাড়ো না গাড়ে, পুরো আজীবন ওই ডিফেক্টিভ বেঁকে যাওয়া ঘাড় নিয়ে ঘুরে বেড়াতে হবে, বুঝলি? পুরবি, তোদের বাড়িতে কথা হলো? বলছিলি ওদের বাড়ি থেকে কথা বলতে আসার কথা। জিজ্ঞেস করলো তন্দ্রা। এ ভাই শোন, বাবা না রাজি হচ্ছে না বাড়িতে। মা তো বলেছিল ওরা কথা বলতে আসতে চায়। পুনরের মা তো ফোনও করেছিল আমার মাকে। ইভেন জানিস, আমরা না ছোটোবেলায় একই হাউজিংয়ে থাকতাম, আমাদের তো খুব আলাপ ছিল রে আমাদের দুই পরিবারের মধ্যে। তবে আমাদের পরিবার জানিস তো ওই একটু মোড়া প্রকৃতি। পুনরের ঠাকুরদা ফুটপাতে সবজি বিক্রি করতো ভাই। ওর বাবা অনেক কষ্ট করে পড়াশুনো করে চাকরি পেয়েছিল, কিন্তু দেখ পুনর কিন্তু কোনো অংশে কম নয়। এত ব্রিলিয়েন্ট স্টুডেন্টও
আর ও তো প্রথম চান্সেই জিআরআই ক্লিয়ার করে ফেলবে, তুই দেখে নিস। আর ভাই কি আর বলি, ও এত ভালো গিটার বাজিয়ে গান করে না, ও তো ওদের কলেজের জিএস। হি ইজ আ রিয়েল জ্যাম ইয়ার। কখনো কখনো তো আমার নিজেকেই ওর সামনে খুব ছোট মনে হয়। তবে একটা কথা ঠিক ভাই, দেখ আমি কিন্তু আমার বাবাকে অনেক তেল মেরেছি, আর আমার বাবা আগের থেকে অনেকটা লিবারেল হয়েছে। আর একটু সময় দে, ঠিক পড়িয়ে দেবো। কিন্তু আমাদের আর্টস গ্রুপে একটা মেয়ে আছে না, ওই মেঘলা নাম, যার সাথে ডিঙ্গোর মাঝে একটু ইন্টু পিন্টু চলছিল, ও কিন্তু তোর পুনোর পেছনে পড়ে আছে বলে রাখলাম। কিন্তু তার সাথে অনেক ফোনে গল্প হয়, মেসেজ চালাচালি হয়। ওরা হাঁটতে হাঁটতে নেমে আসছিল ইউনিভার্সিটির সিঁড়ি দিয়ে। সামনের একটা ফুচকার স্টলের দিকে তাকিয়ে তন্দ্রা শ্যামলীকে বলল, চল ফুচকা খাই। ওরা 4 জন বান্ধবী ফুচকা খাচ্ছিল। পূরবী তন্দ্রাকে বলল, তুই কি করে জানলি? আমি ডিঙ্গোকে বলতে শুনেছি, ওর এক বন্ধুর কাছে বলছিল। খুব রেগে আছে মেঘলার উপর। একে মেঘলা ওকে ডাম করেছে, তারপর পুনোর সাথে মেঘলার পরিচয় করিয়ে দিয়েছিল ডিঙ্গো। সে যে ওকে পেছনে লাথি মেরে এখন একজন ব্রিলিয়ান্ট ছেলে পেয়ে ওর পেছনে জোকের মতো লেগে পড়বে, তাতে আর আশ্চর্য কি। এদিকে ডিঙ্গো বলছে ও মেঘলাকে একা সামনে পেলে হিসেব বুঝে নেবে। এই তুই নিজের কানে এসব শুনেছিস? আরে হ্যাঁ ভাই, আমার জান শাহরুখ খানের দিব্যি। জানিস তো আমি বসের নাম নিয়ে কোনোদিন মিথ্যে কথা বলি না, কিন্তু তুই এত ওয়ারিড হচ্ছিস কেন? পূরবী একটু ভেবে নিয়ে বলল, কাল ডিঙ্গো একটা পার্টি দিয়েছে মন্দারমণিতে। আমি শুনেছিলাম এই মেঘলা মেয়েটা ভালো না, 4-5টা কেস আছে ভাই ওর, সব আবার একসাথেই চলে। মাঝখানে যে পুনর ঢুকে যাবে এটা ভাবিনি। এবার মুশকিল হচ্ছে মেঘলাকে নাকি ওখানে ডেকেছে। তাহলে তো দেখছি আমাকেও যেতে হবে, তাই না? সর্বনাশ, এ তো ঝামেলা হবে মনে হচ্ছে রে। তবে তুই যে এত কিছু জানিস এটা পুনরকে বুঝতে দিস না, কিন্তু কেসটা নিচে যাবে। তুই এমন ভান করবি যেন কিছুই জানিস না। এ ভাই বলতো আমার যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, যদি এবার ঝামেলা হয়? আরে অবশ্যই যাবি। ধর যদি ডিঙ্গো আর মেঘলার মধ্যে ঝামেলা হয় আর পুনর তাতে ঢুকে গেল, তাহলে তাকেও তো কন্ট্রোল করার জন্য একটা লোক দরকার নাকি? সেই জন্যই তোর যাওয়া আরও বেশি এসেনশিয়াল হয়ে যাচ্ছে। কি হচ্ছে জানাস কিন্তু। তন্দ্রা ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, যা, শেষের একটা শুকনো ফ্রি দাও। হাঁ করে তাকিয়ে আছো কি কাকু? মন্দারমণির সমুদ্র সৈকতের কাছে একটা হোটেল ভাড়া নিয়েছে ওরা। সন্ধ্যার একটু আগেই পুনরের বাইকে চেপে এসেছে পূরবী। হোটেলে বাইক রেখে রুমে মালপত্র ঢুকিয়ে হোটেল থেকে সমুদ্রে হেঁটে পৌঁছে গেল 10 মিনিট। ডিঙ্গোরা একটু আগিয়ে এসে পৌঁছেছে। বিচে আজ ভালোই ভিড়। একটু এগিয়ে যেতেই ওদের গ্রুপটা দেখতে পেল পুনর। ডিঙ্গো বলেই হাত নেড়ে ছুটে এগিয়ে গেল পুনর। মেঘলাকে দেখতে পেল তখনই পূরবী। একটা ছোট্ট টপ আর মিনি স্কার্ট পরে ইতিমধ্যে বিচের লোকেদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছিল। সে ঝুঁকে বসেছিল একটা জায়গায়। তার সেই ঢেউ খেলানো চুলে চিকচিক করছিল বালি। বলছি, কি দেখছো এত মন দিয়ে? ওর দিকে এগিয়ে গিয়ে ঝুঁকে কথাটা বলল পুনর। একটা বড় স্টারফিশ আটকে আছে দেখো সমুদ্রের বালিতে, কি দারুণ না? দেখো দেখো। আরে কি নিয়ে যাবে নাকি ওটাকে? এই পুনর, একটু তুলে দাও না আমার হাতে, প্লিজ প্লিজ প্লিজ, একটু দাও না গো। সত্যি পাগল কত রকমের হতে পারে। আচ্ছা দাঁড়াও। হেসে কথাটা বলল পুনর। তারপর হাঁটু গেড়ে বসে মাটি খোঁড়া শুরু করলো। পেয়ে গেছি, যেটা কথা দিয়েছিলাম রেডি হচ্ছে। কথাটা বলল ডিঙ্গো পূরবীর দিকে তাকিয়ে। তার মুখটা গম্ভীর থেকে গম্ভীরতর হচ্ছিল মেঘলা আর পুনরের দিকে তাকিয়ে। কি হ্যাংলা ছেলে! একটা স্বল্প বসনে মেয়ে দেখেই ঝাঁপিয়ে বালি খুঁড়তে শুরু করতে হবে। তার আগের প্রেমিকগুলো কোথায় আছে? মেঘলা তাদেরকে ডাকুক, নিজে যদি বালি থেকে একটা স্টারফিশ না তুলতে পারে। আর হতবাগা পুনরের কপালে আজ দুঃখ আছে, শুধু তার হোটেলে ফেরবার অপেক্ষা। এই ক্রোধ যেন আর চেপে রাখা যাচ্ছে না। ডিঙ্গো বলল, ও ম্যাডাম, ম্যাডাম কি ভাবছেন? পূরবীর সম্বিত ফিরল। ডিঙ্গো ওকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। তার কপালে ফেটটি, চোখে সানগ্লাস, পরনে ভেজা বারমুডা, প্রকাণ্ড মোষের মতো দেহ নিয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। কি রেডি হচ্ছে ভাই?
মুখে একটা কৃত্রিম হাসি টেনে জিজ্ঞেস করলো পুরবী। ডিপ ফ্রাই লবস্টার জোগাড় করে ফেলেছি। এক পাটি চকচকে দাঁত বের করে বলল সে কথাটা। সময়টা 2023, মধ্যমগ্রাম। আজ সকালে পুরবী ম্যাডামের বাড়ি গিয়ে পৌঁছতেই দারোয়ান এগিয়ে এসে আমাদের একটা বড় হলঘরের ভিতর নিয়ে বসালেন। বৈঠকখানায় কিছু গেস্ট এসেছে, তারা চলে গেলে আমাদের তলব পড়বে। সেখানে একটা বিলিয়ার্ড বোর্ড রাখা ছিল। পেরু রঙিন বলগুলো সাজিয়ে নিয়ে আমাকে বলল, দাঁড়িয়ে পড়ো, কখনো খেলোনি তো, একবার শট নিয়ে দেখো। হ্যাঁ, কখনো তো খেলিনি, পারবো? আমাকে ফলো করো, এই দেখো। তারপর দেখলাম সে 4টে বল সাজিয়ে নিয়ে একটা বিলিয়ার্ড বোর্ডের ওপর শুয়ে পড়ে একটা সাদা বলকে একটা স্টিক দিয়ে টার্গেট করছে। বলল, একটা লাইন মনে মনে কল্পনা করে নেবে যেটা তোমার টার্গেটকে জালে ফেলবে। সেই লাইনে তোমায় দাঁড়াতে হবে। ডান পা আর ডান হাত একই রেখায় নিয়ে সুইং করবে, এই রকম। শট হবে স্মুথ, একটা বাক সুইং সহ। আর কিউ বলটা অ্যাঙ্গেল স্ট্রোক হলে ট্যাঙ্গেন্ট লাইন ফলো করবে। সেটা অনুমান করে বোর্ডের সীমানায় হিট করে কিউ বলটা কোথায় গিয়ে রেস্ট করবে সেই এলাকাটা তোমায় আগে ঠিক করে নিতে হবে, যাতে পরের স্ট্রোকটা নিতে পারো। এই রকম বলে পেরু একটা শট নিল। টক করে শব্দ করে বলটা জালে গিয়ে জড়িয়ে পড়তেই একজন বেয়ারা ঘরে ঢুকল। আসুন, স্যার ডাকছেন। আমরা বৈঠকখানায় এসে বসলাম দুজন। সেখানে পুরবী আর একজন চশমা পরা বেশ সৌম্য দর্শন লোক বসে নিজের মোবাইল ঘাঁটছিলেন। পুরবী বলল, হ্যাঁ আসুন আসুন, ইনি আমার হাজব্যান্ড রাজীব। রাজীব, এনারা প্রাইভেট ডিটেকটিভ। এনাদের কথাই তোমায় আমি বলেছিলাম। আমাদের দিকে রাজীব বাবু অভক্তি দৃষ্টিতে তাকালেন, তারপর একটু থেমে বললেন, পুরবী ছোটোখাটো ব্যাপারে এখন খুবই ঘাবড়ে যায়। কেউ ভড়কি দিচ্ছে আর কি, আমার তো সেটাই ধারণা। সামনে আসার ক্ষমতা নেই, তাই শুধু ওই ভয় দেখেই শান্তি। সেরকম কি কেউ আছে আপনার নোটিসে? দেখুন, আমার তো বিজনেস, পেপার মার্চেন্ট আমি, আর অনেকেই আছে আমার বিজনেসের রাইভাল। শত্রুর কি আর অভাব আছে আমার? মানে আপনার ধারণা এই হুমকির সোর্স আপনাদের দিক থেকে, ম্যাডামের দিকে কেউ দায়ী নয় বলছেন? পেরু ফের জিজ্ঞেস করল। তখনই বেয়ারা 2 কাপ গরম কফি নিয়ে ঘরে ঢুকল। নিন, কফিটা খান। কথাটা বলল রাজীব, তারপর একটু থেমে বলল, ম্যাডামের দিক থেকে বলতে আপনি ঠিক কাকে মিন করছেন? তেজ বাহাদুরের ফোন নম্বরটা ম্যাডামকে দেননি কেন? সে এখন এক্স্যাক্টলি কোথায়? কফির কাপটা তুলতে তুলতে জিজ্ঞেস করলো পেরু। ও, তেজ বাহাদুর। আচ্ছা পুরবী, তুমি তো আমাকে কোনোদিনও বলোনি যে তুমি ঘটনাটা মনে রেখেছ। আর আমি খুব টায়ার্ড ছিলাম সেদিন। তাছাড়া তুমি টেনশন করবে বলে আমি আর হ্যাঁ, আমার কাছে নাম্বার আছে। শুনেছি সে সিকিমে চলে গেছে। এখন দেখুন ওই নাম্বারে ওকে পাবেন কি না। আচ্ছা, ওই তেজ বাহাদুর হুমকি দিচ্ছে এমন নয় তো? কথাটা রাজীবের দিকে তাকিয়ে বলল পুরবী। রাজীববাবু মাথা নাড়লেন হাসতে হাসতে। তখনই পেরু বলল, যে কাগজটা পাঠাচ্ছে সে স্মার্টফোন ব্যবহার করতে জানে। এই সিকিমের দারোয়ানের কি সেই ক্ষমতা আছে? অবশ্য সে যদি এই কাজটা অন্য কাউকে দিয়ে করায় তাহলে অন্য কথা। আচ্ছা, আপনার ছেলে নবারুণ, তার একটা ফ্রেন্ড গ্রুপ ছিল কলকাতার, যারা কিছুদিন আগে একটা ছিনতাই কেসে ধরা পড়ে। তাদের কারো নাম্বার আপনাদের কাছে আছে? পুরবী আর রাজীব দুজনেই মাথা নেড়ে না বোঝালো। পেরু বলল, নবারুণের নাম্বার দিন, ওর কাছে তো বন্ধুদের নাম্বার থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আমার থেকে কি আর কিছু হেল্প লাগবে আপনাদের? দেখুন, আপনারা যখন এই কাজে নেমেই পড়েছেন তখন ভালো করে এই কাজটা করুন। এই তো আপনিও ইন্টারেস্ট নেওয়া শুরু করেছেন। আরে মক্কেল নিজে কেস নিয়ে গড়িমসি করলে আমরা প্রাইভেট গোয়েন্দারা কি করে অক্সিজেন পাই বলুন? আপাতত নবারুণের ঘর সহ এই বাড়িটা একটু ঘুরে দেখব, তারপর আপনার অফিস। এসব কি ক্লু জোগাড় করার জন্য? হ্যাঁ, সেটা বলতে পারেন। আসুন। পুরবী উঠে পড়ল। এবার আমরা সেদিন মক্কেলের বাড়ি আর অফিস ঘুরে দেখলাম। পেরুর নির্দেশে আমি বেশ কিছু নোট নিলাম। রাজীব পালের ব্যবসার সূত্র পারিবারিক। ওর বাবার বড় ব্যবসা ছিল, তিনি মারা গেছেন আজ বছর 2। আরও জানা গেল রাজীব আর পুরবী একই কলেজ থেকে পাশ করেছে, মানে সহপাঠী ছিল। ডানকুনিতে দিল্লি রোডের ধারে তাদের ফ্যাক্টরি। হেড অফিস আছে কলকাতায়, শেক্সপিয়ার সরণিতে। কোম্পানির একটা শাখা আছে কর্ণাটকে। রাজীববাবুর হার্টের সমস্যা শুরু হয়েছে বছরখানেক আগে। ইসিজি করতে গিয়ে ধরা পড়েছে, বুকে বিরাট ব্লক রয়েছে। ডাক্তার বলেছে কোনো রকম স্ট্রেস এড়িয়ে চলতে, নইলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
পেরু সেদিন সন্ধেবেলা ফোন করে পূরবী ম্যাডামকে বলল, আপাতত হাতে যা কিছু এসেছে তাতে যে কেউ চিঠিটা পাঠাতে পারে, তবে স্টুডেন্ট হয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার খরচ জোগাড় করাটা চাপের। বিশেষ করে তাদের নিজেদের মাদকের খরচ জোগাড় করতেই যদি ছিনতাইয়ের পথে নামতে হয়, একজন সামান্য আয়ের দারোয়ানের পক্ষেও কঠিন। কিন্তু পড়ে রইল রাজীব বাবুর বিজনেস রাইভাল। তবে এই ব্যাপারটা অনুমান করেছি মাত্র। কেউ স্রেফ রসিকতাও করতে পারে। দুনিয়ার স্যাডিস্ট লোকের অভাব নেই, তাই কিছুদিন অপেক্ষা করা ছাড়া গতি নেই। সপ্তাহখানেক নিরুত্তাপই কাটল। তারপর একদিন ভোর 5:30টায় ভোরের আলো ফোটার আগেই পূরবীর ফোন এলো। পেরু ফোনটা রেখেই বলল, কুইক, ক্লায়েন্টের বাড়ি ছুটতে হবে, রেডি হয়ে নাও। সামথিং গন্ডগোল। পুরোটা বললো না, শুধু কাঁপা কাঁপা গলায় বললো এক্ষুনি চলে আসুন। ভোরের আলো নেমে গেছে। আমাদের বাইক ছুটছিল কাক ভোরে মহানগরের ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে বুলেটের গতিতে। মক্কেলের বাড়ির দিকে এগোতেই বিটি রোডে উঠতেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো, সেই সাথে কান ফাটানো বজ্রপাত। পেরুর বাইকটা রাস্তার ধারে দাঁড় করিয়ে আমরা ছুটে গিয়ে দাঁড়ালাম একটা বন্ধ দোকানের শেডের তলায়। বৃষ্টি থামলে অবশেষে মক্কেলের বাড়ি গিয়ে পৌঁছলাম। দেখি বাইরে দুটো নতুন গাড়ি। কেউ একজন গেস্ট এসেছে এই বাড়িতে। ঢুকতে ঢুকতে বলল পেরু, রাজীববাবু বাগানে জল দিচ্ছিলেন পাইপ দিয়ে। আমাদের দেখে বললেন, ভেতরে চলে যান, ও খুব শখে আছে, আমি আসছি। পূরবী ম্যাডাম দেখলাম ক্লান্তভাবে ওনার বেডরুমে বসেছিলেন। ওনার পাশে একজন অপরিচিত ভদ্রমহিলা। ব্যাপার কি? হঠাৎ জরুরি তলব? পেরুবাবু, ব্যাপারটা আর ফেলে দেওয়ার মতো রইল না, কিন্তু রীতিমতো অস্থির লাগছে এখন। ও এসেছিল অ্যাটাক করতে। বড়ার জোরে মনে হচ্ছে রক্ষা পেয়ে গেছে এবার। মুখটা অসহায়ভাবে উপরের দিকে তুলে কথাটা বলল পূরবী। কি ঘটেছে একদম শুরু থেকে বলুন। কাল রাত্রে রাজীব খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল ওই 11:30টার মধ্যে। আমি জেগেছিলাম। রাত জেগে বিদেশি থ্রিলার পড়া অভ্যেস আমার, অনেক পুরনো দিনের অভ্যেস। তখনই দেখি ওই কীরকম একটা ওয়েদারটা যেন খারাপ করতে শুরু করেছে। আমি জানলা থেকে চেঁচিয়ে দারোয়ানকে বললাম একতলার দরজা আর জানলাগুলো ভালো করে এঁটে দিতে। আর আমি তো ওই টাইমটা নাইট গাউনে ছিলাম। এই অবস্থায় দারোয়ান দোতলায় আসে না, ওকে বলা থাকে অলরেডি। আমি ওপরের দোতলার জানলাগুলো বন্ধ করছিলাম, তখনই হঠাৎ চুপ করে আবার কারেন্টও চলে গেল। বাইরে একেবারে পুরো অন্ধকার নেমে এলো যেন। আমাদের ইনভার্টারের জন্য আলো ছিল, তাই আমার এক ঘর থেকে অন্য ঘরে যেতে অসুবিধে হচ্ছিল না তেমন। তখনই আবার প্রবল ঝড় উঠলো বাইরে। আমি একটা বন্ধ জানলা খুলে ঝড় দেখতে লাগলাম। ঝড় দেখতে না আমার খুব ভালো লাগে। এই দাপট, এই তাণ্ডবের সৌন্দর্যে আমার মনটা যেন একেবারে হারিয়ে গেল। মাঝে মধ্যেই কড়কড় শব্দ করে বাজ পড়ছিল, কোনোটা খুব দূরে, কোনোটা যেন খুব কাছে। বাইরের অন্ধকার রাস্তা সেই বিদ্যুতের চমকে আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে যাচ্ছিল। প্রবল ঝড়ের দাপটে কোথায় যেন একটা গাছের ডাল ভেঙে পড়ল। আমি স্পষ্ট আওয়াজ শুনতে পেলাম। আর ঠিক তখনই ওই পাঁচিলের ধারে আম গাছটার পাশের দেওয়ালে একটা ছায়া মূর্তি দেখলাম যেন। আশ্চর্য হয়ে গেলাম, এত রাতে কে আসবে? ভাবলাম আমি হয়তো ভুল দেখছি। বাইরে ঝড়, ঘন অন্ধকার, আর এর মধ্যে ছায়া মূর্তিটা যেন লাফিয়ে পাঁচিলের ওপর উঠে খাড়া হয়ে দাঁড়ালো। সে যেন তারপরই আমাকে জানলায় দেখতে পেয়ে একটু থমকে গেল। তখনই একটা প্রকাণ্ড বজ্রপাত হলো। সেই আলোর ঝিলিক আমি ওকে স্পষ্ট দেখতে পেলাম। লোকটার মুখটা যেন একটা পাথরের মূর্তির মতো কোদা, এবড়ো খেবড়ো বিকৃত মুখ। মাথায় একটা হ্যাট আর পরনে ওভারকোট। এক মুহূর্ত ওর চোখের দিকে দৃষ্টি যেতেই আমি দেখলাম পরম জিজ্ঞাসা নিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে। আর তার হাতে ধরা আছে একটা হাতুড়ি। হাতুড়ি? কি সর্বনাশ! এতক্ষণে মুখ খুলল পূরবীর পাশে বসে থাকা ভদ্রমহিলা। হ্যাঁ দিদি, ওটা দেখেই আমি যেন একটা আতঙ্ক গ্রাস করলো। সহসা কি করবো কি না করবো ভেবে জিজ্ঞেস করে উঠলাম, কে ওখানে? দারোয়ান আমার কথা বোধহয় শুনতে পেয়েছিল। সে নিজে দৌড়ে এসে বলল, কিছু হয়েছে ম্যাডাম?
পাঁচিলের দিকে আমার দৃষ্টিটা যেতেই আমি দেখলাম ছায়া মূর্তিটার ওখানে নেই। সে ভিতরে ঢুকে পড়েনি তো, এই ভেবে আমি দারোয়ানকে বললাম, আচ্ছা দেখো তো কেউ ঢুকলো না কেউ পাঁচিল টপকে, ভালো করে দেখো, আর হাতে কিছু রেখো, খালি হাতে যেও না। মিনিট 10 পর সে চারপাশটা দেখে নিয়ে বলল, মনে হচ্ছে চোর ঢুকেছিল ম্যাডাম, এই আপনি দেখে নেওয়ায় পালিয়েছে। আমি আর তাকে কিছু বললাম না, কিন্তু সারা রাত আর আমার ঘুম হলো না। রাজীব ঘুমাচ্ছিল, আমি জানলাগুলো খুব ভালো করে এঁটে দিলাম, ফের দোতলায় কোলাপসেবলটা আটকে তালা মেরে দিলাম। আবার সকালে আপনাকে ফোন করছি। হ্যাঁ, চোর নয়। আমার ধারণা সে লোকটাই ছিল। সে আজ তার ফাইনাল রিভেঞ্জ নিতে এসেছিল। পূরবী কথাটা শেষ হতেই পেরু উঠে পড়ে বলল, আমি একবার চারপাশটা ঘুরে দেখে আসি। বাইরে রাজীববাবু তখনও গাছে জল দিচ্ছিলেন। পেরু ওকে দেখে আমায় ফিসফিস করে বলল, কত নিষ্পৃহ দেখো, বউয়ের এই কন্ডিশনের কোনো হেলদোল নেই। ব্যাপারটা স্ট্রেঞ্জ না? সন্দেহজনক তো বটেই। পেরু বাগানটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর আম গাছের কাছে পাঁচিলের কাছে গিয়ে মাটিটা ভালো করে পরীক্ষা করল। তারপর এগিয়ে গেল পোস্ট বক্সের দিকে। সেটা খুলতেই ভিতরে মিলল একটা ভাঁজ করা কাগজ। তখনই রাজীববাবু আমাদের পাশে এসে দাঁড়ালেন, বললেন, ফুটপ্রিন্টস পেলেন? আপনি আমায় ফলো করছিলেন দূর থেকে? বাবা, এত কমন সেন্স। আচ্ছা, পেলেন কিছু? না, লোকটাকে একমাত্র পূরবী দেবী দেখেছেন, দারোয়ান বা আপনি দেখেননি। এক জায়গায় একটা খটকা লাগছিল, তবে প্রমাণ পেয়ে গেছি, এই যে। পেরু নিজের হাতের কাগজের টুকরোটা তুলে ধরে কথাটা বলল, জীবনের সব হিসেব যদি জলের মতোই হতো, তাহলে কি রহস্য কথাটার কোনো অস্তিত্ব থাকতো অভিধানে? পেরুবাবু, এ কথা কেন বলছেন জানতে পারি? আপনি তো ডিটেকটিভ, এর উত্তর আপনাকেই যে খুঁজে বের করতে হবে। আর আমি কেন পূরবীর সাথে আপনার কাছে প্রথম দিন যাইনি, এর উত্তরটা আপনি ঠিকই পেয়ে যাবেন। বলেই ভদ্রলোক এগিয়ে গেলেন বাগানের দিকে। এই লোকটা বেশ ইন্টারেস্টিং মানতেই হচ্ছে দাদা, আমার ভালো লেগেছে। একটা সিগারেট ঠুকতে ঠুকতে পেরু বলল, পেরুকে চ্যালেঞ্জ করে গেল। কি বলতে চাইছে বলো তো? এসো দাদা, খুঁজে বের করে নেব, মুরুকে যাক, চাপ নিও না। আমরা ফের একবার পূরবীর কাছে গিয়ে দাঁড়ালাম। পাশের মহিলা তখন বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পেরুর দিকে তাকিয়ে হেসে বললেন, আমি মেহুল, আমার হাজবেন্ড বিক্রম দেশাই রাজীববাবুর বিজনেস পার্টনার। খবরটা শুনেই চলে এলাম। আমরা একটু দূরেই থাকি। বাইরে আরও একটা গাড়ি দেখলাম, ওটা কার? টুয়া আর তিয়া, আমার 2 মেয়ে। ওরা হল ঘরে বিলিয়ার্ড খেলছিল। 2 বোন একই সাথে এসেছে, মায়ের গাড়িতে আসবে না সেই জন্যে। ও পূরবী দেবী, আপনার বন্দুকের আসার কারণটা মনে হয় জানতে পেরেছি, এই দেখুন। বলেই পেরু নিজের হাতের কাগজটা পূরবীর দিকে এগিয়ে দিল। সেটা খুলে দেখে সে বলল, আরে এই তো সেই ছবিটা, হাতের হাতে একটা লোক। এবার পেছন দিকটা ঘুরিয়ে দেখুন। কাগজের পেছন দিকটা ঘুরিয়ে দেখে পূরবী বলল, 2। আগন্তুক জানে এবার একদিন আগে এলে ধরা পড়ার সম্ভাবনা, তাই একদিন আগেই সে এলো। এর আগের চিঠিটা আপনি পেয়েছেন ঠিক 6 দিন আগে। 2 দিন পর কি হবে? কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকুন। আমি এই চিরকুটটা নিয়ে যেতে পারি? হ্যাঁ, কিন্তু আমার যে রীতিমতো টেনশন শুরু হয়ে গেল আবার। পেরুবাবু, কি হবে এবার? লোকটার সম্পর্কে যা বলছেন আর কিছু বলার আছে মনে করতে পারছেন? মুখ দেখে তো ঠিক চেনা মনে হলো না, তবে হ্যাঁ, ওর দাঁড়ানোর ভঙ্গিটা যেন খুব চেনা চেনা লাগছিল। ঠিক মনে করতে পারছি না, কিন্তু কোথাও যেন আমি দেখেছি এর আগে। ঠিক আছে, আমরা আজ উঠি, আরও কিছু মনে পড়লে জানাবেন। কথাটা বলল পেরু। তারপর বেরোনোর সময় দৃষ্টি গেল একটা কাপার্টের উপর। সে একটু থমকে পড়ে বলল, এত ওষুধ কিসের? ওগুলো আমার স্ট্রেস, আর আমার আবার একটু ইনসমনিয়াও আছে, তো ঘুমের জন্য। কোন ডাক্তার? ডক্টর PK ঘোষ, মুদিয়ালি। ডাক্তারের নাম্বারটা আমায় একটু দেবেন প্লিজ। হঠাৎ? নেই, কৌতূহল। চলি, চিন্তা করবেন না, 2 দিনের আগেও কিচ্ছু করবে না। সেই দিনের জন্য কিছু একটা ছক করতে হবে, বলে দেবো, চাপ নেবেন না। পেরু এরপর তার সোনালি সানগ্লাস চাপিয়ে হাঁটা দিল গেটের দিকে।
সময়টা 2003, মন্দারমণি। হোটেলে ফিরে এসেই পুনর খেয়াল করল পুরবীর চোখমুখ অস্বাভাবিক রকমের কঠিন আর থমথমে লাগছে। রুমের দরজায় দরাম করে একটা লাথি মেরে ঢুকল। তারপর বারান্দায় গিয়ে রেলিংয়ে ভর করে উদাস দৃষ্টিতে বাইরের সমুদ্রের দিকে তাকিয়ে রইল। কিরে পুরবী, তোর আবার কি হলো? জিজ্ঞেস করতেই একটা হিংস্র দৃষ্টি হানল সে। বলল, হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তোকে আমি একটু আলাদা ভাবতাম, সবার থেকে তোকে আলাদা করে দেখতাম। এখন তো দেখছি তুই বাকি ছেলেদের মতোই। ডিসকাস্টিং। সব ছেলে সমান, আর তুইও ওই একই, সেম। সেম? সত্যি সেম? চুপ কর, নির্লজ্জ কোথাকার। তুই কি আজকে জানলি? কিন্তু কেসটা কি বলতো, শুনি আগে বল। জানো, আর চুপ কর একদম, সুরের বাচ্চা কোথাকার। ঘেন্না করি তোকে আমি, ঘেন্না করি। আরে আমি তো একটা স্কন্ধ কাটা হনুমান, তুই আগেও কতবার বলেছিস। কিন্তু ম্যাডাম, আমার অপরাধটা কি একটু বলুন তো। অপরাধ করিসনি তুই, কোনো দোষ করিসনি, কোনো অন্যায় করিসনি, তাই তো? হ্যাঁ রে, আমরা কি চোখের মাথা খেয়েছি নাকি? কি ভাবিস তুই আমি কিছু দেখতে পাই না? আমি ঘাসে মুখ দিয়ে চলি? আরে বাবা, কি দেখেছিস তুই সেটাই তো জানতে চাইছি। চুলকানি তো কিছু কম নয় রে তোর, সালা। সবাই ঠিকই বলে, সালা ওমেনাইজার স্কাউন্ডারেল একটা। উফ, গালি দিয়ে ভূত ভাগিয়ে দিল বাবা। আরে করলামটা কি ভাই? এই শোন পুনর, আমার সাথে না একদম গেম খেলবি না। কি চাস তুই স্পষ্টভাবে বল তো, আমায় ক্লিয়ারলি বল তুই কি চাস। তুই মেঘলার সাথে রিলেশনে আছিস তাই না? বল, তুই ওর সাথে রিলেশনে আছিস তাই তো? টোটাল হাতি। মাঝে মধ্যে কমপ্লিকেটেড ব্লোন আউট কথাবার্তা বলিস না তুই পুরবী। তুই কি জানিস না যে আমার কাছে তুই কতটা? তোর আর মেঘলার মধ্যে ফোনে কথাবার্তা চলে। বল বল বল, রাতে মেসেজও তো করিস তাই তো? জবাব দে না, দে দে দে, তো ফোনটা দে, দেখা ফোনটা দেখা। বলেই পুরবী পুনরের পকেট ঘেটে ফোনটা বের করতে গেল। পুনর তাকে মৃদুভাবে বাধা দিয়ে বলল, শোন, আমাদের সম্পর্ক না বন্ধুত্বের। দয়া করে তুই আমাদের এই সম্পর্কটায় ফাটল ধরানো বন্ধ কর কিন্তু। এই, তুই ফোন দিচ্ছিস না কেন রে? হ্যাঁ, ফোন দে না পুনর। হেজিটেট করছিস কেন তুই? ভয় পাচ্ছিস? ও ভয় পাচ্ছিস? সব ফাঁস হয়ে যাবে ভাবছিস? সব ফাঁস হয়ে যাবে? সব অলরেডি কেঁচিয়ে গেছে রে। তোর খেলা শেষ, দ্য গেম ইজ ওভার নাও। আর জানবি, এটা তুই করেছিস, তুই করেছিস। কতদিন ধরে তলে তলে এগুলো করছিস বলতো? কতদিন ধরে চলছে এসব? বল তুই। কি যাতা বলছিস তখন থেকে, থামবি এবার? ওকে বোঝানোর উদ্দেশ্যে দুই বাহু হালকা করে ধরল পুনর। পুরবী এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিল। তখনই রুমের দরজাটা ক্যাঁচ করে শব্দ করে খুলে গেল। ডিঙ্গো মাথা নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, বলছি পুনর চ ফিশ ফ্রাইগুলো নিয়ে আসি, ছাদে বিয়ার হবে, একদম মজা। পুরবীকে ছেড়ে দিয়ে পুনর বলল, না এখন যাব না, আমি একটু ঘুরে আসছি, তো পরে কথা হবে। মিনিট 15 পরে রুমে একা একা দমবন্ধ লাগছিল পুরবী। আজকের এই পার্টিতে একদম থাকতে ইচ্ছে করছে না ওর। পারলে নিজে ড্রাইভ করে এখনই মন্দারমণি থেকে কলকাতা চলে যেতে চায় সে, কিন্তু সেই উপায় নেই। একবার বারান্দায় উকি দিয়ে দেখল রাজীব একটা শর্টস পরে একা সিঁড়ি বেয়ে ছাদের দিকে যাচ্ছে। কালকের ঘটনার পর সে পুরবীর থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছে যেন। কালোর ব্যাগটা ধরেছিল কেন? আরও একটা চিঠি দেবে বলে কি? সেই ব্যাগটাই তো নিয়ে এসেছে আজ। হঠাৎ খেয়াল করতেই ব্যাগটা ভালো করে ঘেঁটে দেখল। একটা চিঠিও খুঁজে পেল, কিন্তু হাতের লেখা সম্পূর্ণ আলাদা। তোমার সাথে একটু কথা আছে পুনরকে নিয়ে, ওর থেকে একটু সাবধানে থেকো। ছেলেটা কিন্তু একেবারেই ভালো নয়। কাল পার্টিতে গেলে ফাঁকা সময় পেলে তোমাকে আলাদা করে আমি সব বলবো। চিঠির ব্যাপারটা কিন্তু গোপন রেখো। চিঠিটা শেষ। রাজীব এই চিঠিটা লিখেছে কি উদ্দেশ্যে ভাবতে লাগলো পুরবী। কিন্তু হাতের লেখাটা আলাদা কেন? তখনই একটা সমাধান মাথায় আসে ওর। নির্ঘাত ধরা পড়ে যাবার ভয়ে অন্য কাউকে দিয়ে লিখিয়েছে চিঠিটা সে, যাতে প্রয়োজনে অস্বীকার করতে পারে। সেই রাজীব একা একা ছাদে গেল। সে কি কিছু ওকে বলতে চায়? নিশ্চয়ই ব্যাপারটা পুনর সংক্রান্ত। চিন্তাটা মাথায় আসতেই পায়ে হাওয়াই চটি গলিয়ে সে ছাদের দিকে হেঁটে রওনা দিল। প্রকাণ্ড বড় ফুটবল মাঠের মতো ছাদে এসে দেখল প্রায় 20 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বীচ দেখছে ফুরফুরে হাওয়া ছাদে। দূর থেকে রাজীবকে দেখল সে। ওই ডাইনি মেঘলাও আছেই ছাদে, কিন্তু রাজীবের সাথে গিয়ে সরাসরি কথা বলতে একটু অস্বস্তি হচ্ছিল।
তাই একটা রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়ে নিজের মনেই বীজ দেখতে লাগলো। যার কথা বলার ইচ্ছে সে নিজে এসে কথা বলুক। তুমি এর আগে মন্দারমণি এসেছো নাকি? একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই খেয়াল করলো পূরবী। মেঘলা পেছনে এসে দাঁড়িয়েছে। এই আপদটা আবার কি চায় ভাবল সে। নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, না, এই প্রথম। তোমার নিশ্চয়ই নয়, তোমার তো প্রচুর ঘোড়ার বন্ধু আছে শুনেছি। ভালো ঠুকলে তো। না গো, আমিও প্রথম। সে কি, তোমার এত ফ্রেন্ড, তারা কেউ তোমায় এর আগে এখানে নিয়ে আসেনি? আনফর্চুনেটলি নো। তবে আসতে চাইলে বা আমার কোম্পানি চাইলে আমি না করতাম না। কথাটা শুনে পূরবীর ইচ্ছে করছিল ঠাটিয়ে একটা চড় মারে মেঘলার গালে। মেজাজটা তিরিক্ষি হয়ে ওঠে এই সব চটুল মেয়েদের দেখলে। মুখে কিছু বলল না, শুধু বলল, আচ্ছা, ডিঙ্গুর সাথে কথা বলেছ? শুনলাম ওনাকে খুব ভেঙে পড়েছে তোমার লাথি খেয়ে। কই, তেমন তো কিছু হয়নি। আমরা গুড ফ্রেন্ডস, আগেও ছিলাম, এখনও আছি। সেই জন্যই তো এক কথায় এই পার্টিতে এলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি তো শুধু ডিঙ্গোর জন্য এখানে এসেছো, তাই তো? না, শুধু তাই নয়, আরও একজনের সাথে আমার কথা বলতে হতো। তুমি চিঠিটা পড়োনি? মেঘলার শেষ কথাটা শুনে পূরবী বিস্ময়ে হতবাক হওয়ার জোগাড়। কোনো মতে অস্ফুট গলায় বলল, চিঠিটা? তুমি কি করে চিঠির কথাটা জানলে? আমি তো জানবই, কারণ ওটা তো আমারই লেখা। তোমার লেখা? কেন? চোখ কপালে তুলে বলল পূরবী, আমি ছেলে চিনি, তবে বলতে বাধ্য হচ্ছি, পুনর কিন্তু আমাকেও গোল খাইয়ে দিয়েছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি ওকে কবে থেকে জানো? আমাদের অনেক ছোটবেলার প্রেম। একই হাউজিংয়ে থাকতাম আমরা 3 বছর। তখন থেকেই একে অপরকে ভালো লাগলো। ঠিক করেছিলাম বড় হয়ে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা একটা স্থায়ী রূপ পাবে। তারপর ওর বাবা বদলি হয়ে যায় উত্তরবঙ্গে। আমার সাথে চিঠিতে আলাপ ছিল কিছুদিন, তারপর সেটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আবার কলেজে পড়ার সময় ওর সাথে দেখা হলো। যেন আমি না বিশ্বাস করতে পারছিলাম না, ভাগ্য আমাদের এইভাবে ফের মিলিয়ে দেবে। আমরা ফের প্রেমে পড়লাম, একেবারে জব্বর প্রেম যাকে বলে। কিন্তু তুমি ওর সম্পর্কে এইসব ফালতু কথা কেন লিখেছ? ফালতু নয় ভাই, তুমি ওকে এখনো চেনোনি। ওর দেশের বাড়ি কোথায় জানো তুমি? জানি তো, রায়গঞ্জ, উত্তরবঙ্গ। ঠিক, তুমি তোমার ফেসবুকে নেই তাই জানো না। আমি ওর সাথে একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে। তারপরই আমার এক পিস্তুত দাদা, রায়গঞ্জ কোতোয়ালি থানার এসআই, আমাকে হঠাৎই ফোন করে ধমক দিয়ে বলল, আজকাল কি ক্রিমিনালদের সঙ্গে মেলামেশা করছিস নাকি? মানে? আরে রায়গঞ্জে একটা মেয়ের সাথে ওর অ্যাফেয়ার ছিল। ও তখন ওই ক্লাস 11-এ পড়ে। মেয়েটাকে নিয়ে একদিন ঘুরছিল। একটা দোকানদারের সাথে বোধহয় কিছু নিয়ে ঝামেলা হয়। তারপর ও দলবল নিয়ে এসে দোকানদারের ওপর চড়াও হয়। ওর একটা চড় খেয়ে স্পটে দোকানদার মারা যায় ওখানে। তারপর দোকানদারের পরিবার ওর বিরুদ্ধে কেস করে থানায়। সেই কেসে ও তো ফেসেই যেত, কিন্তু ওর বাবা কিছুটা ম্যানেজ করে টাকা খাইয়ে কেসটা একটু হালকা করে দেয়। আমার দাদা তখন থেকে ব্যাপারটা জানতে পারে, আর এর পরপরই ও কলকাতায় চলে এসে এখানকার একটা কলেজে ভর্তি হয়। তবে ও নাকি মাঝে মাঝে রায়গঞ্জে যায় ওই কেসটার মামলা শোনার জন্য। পূরবীর মাথাটা ভারী হয়ে আসছিল। সে স্বপ্নের মহল যে বানিয়েছিল এতদিন ধরে, সেটা ভেঙে যেন পড়ছিল ধীরে ধীরে। বিরাট একটা শব্দ করে সে যেন বুঝতে পারছিল। চোখ ভিজে আসছিল ওর, ব্যাপারটা বুঝতে দিল না। তুমি যে এইসব বলছো তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমি তো শুনেছি তোমার সাথে এখন ওর দারুণ সম্পর্ক। এসব কিছু জেনেই তুমি কি এগিয়েছো? তুমি আমাকে এখনো চিনতে পারোনি পূরবী। আমি সাধারণ মেয়েদের মতো নয়। আগুন আমায় জ্বালাতে পারে না, জলও আমায় সিক্ত করতে পারে না। আমি সবার সাথে মিশি ঠিকই, মন আমি কাউকে দিই না। সেটা আমার স্রেফ নিজের জিম্মায় তোলা থাকে। এতে আমার মানুষ পরখ করতে বেশ সুবিধা হয়। সিঁড়ির থেকে তখনই একটা শব্দ আসছিল। 3টে ছেলে উঠে এলো। একজনের হাতে ধরা একটা কার্ডবোর্ডের বাক্স,
অন্যজনের হাতে একটা প্রকাণ্ড গামলায় কমলা রঙের ডিপ ফ্রাই করা চিংড়ি মাছ। ওই মাতালগুলো ঢুকলো মনে হয়। এসো পুরবি, দেখি কি রগর করে, পরে আবার কথা হবে। বলেই মেঘলা এগিয়ে গেল ওদের দিকে। বাক্স থেকে একটা বিয়ারের বোতল তুলে নিয়ে হাওয়ায় হাত তুলে দিয়ে ডিঙ্গো ওদের দেখিয়ে চিৎকার করে বলল, চিয়ার্স! সন্ধ্যের একটু পরে পুরবী হোটেলের রিসেপশনে নেমে এসে জিজ্ঞাসা করল, আমি 3rd ফ্লোরে আছি, ওই ফ্লোরে যদি কোনো সিঙ্গেল রুম থাকে তাহলে একটু দেখুন না প্লিজ। রিসেপশনের ছেলেটা একটা খাতা ডেস্কের উপর তুলে দিয়ে বলল, বলছি রুমে কি কোনো ডিস্টার্ব হচ্ছে ম্যাডাম? না, অ্যাকচুয়ালি আমি জাস্ট একটু আলাদা থাকতে চাই। ওকে ম্যাডাম, ওপরে একটা রুম ফাঁকা আছে, রুম নম্বর 205। কখন শিফট করবেন ম্যাডাম? এক্ষুনি, আপনি লোক পাঠান, আমি মালপত্র সব গুছিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওপরে যান, আমি রুম খুলিয়ে দিচ্ছি। রিসেপশনের বাইরে এসে দাঁড়ালো পুরবী। বাকি ছেলেরা এখনো ছাদে আনন্দ করছে। বিয়ারের বোতল শেষ না হওয়া পর্যন্ত এসব চলবে। ওর বিরক্ত লাগছিল। নিচে হোটেলের মেন গেটের কাছে এসে দেখছিল একজন দারোয়ান বসে আছে বিরস ভঙ্গিতে। ওর ফিশ ফ্রাই খেয়ে খুব অম্বল হয়েছিল। পুরবী দারোয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি? আগে দিবাকর চক্রবর্তী। কিছু বলবেন ম্যাডাম? ওকে, আমি পুরবী মুখার্জি, রুম নাম্বার 306। যদি মনে না করেন একটা হেল্প করবেন আমাকে প্লিজ? হ্যাঁ বলুন না। আমার না খুব অ্যাসিডিটি হয়েছে। কাছে পিঠে কোনো ওষুধের দোকান আছে? কিছু ওষুধ যদি একটু আনিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা আপনি রুমে যান, আমি এনে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি 205-এ শিফট করে যাচ্ছি, কিন্তু অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, আমি পৌঁছে দেবো। ওকে, এই নিন, এই টাকাটা রাখুন। বলেই পুরবী একটা 100 টাকার নোট বাড়িয়ে দিল। দারোয়ান টাকাটা নিয়ে বলল, বন্ধুদের সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি ম্যাডাম? পুরবী চোখের দৃষ্টিতে একটা কাঠিন্য নিয়ে বলল, তাতে আপনার কি? না না, এইসব কিছুই নয়, সব রোজকার মামলা। দেখবেন নেশা নেমে গেলে সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি রুমে গিয়ে বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। পুরবী রুমে ফিরে এলো। শরীরটা টাল দিচ্ছে। সমুদ্রের চিংড়িটা মনে হয় স্যুট করেনি। তখনই মনে পড়ল খবরে পড়েছিল এই সামুদ্রিক কোনো কাঁকড়া খেয়ে একদল পর্যটক নাকি মারা গেছে। বমিটা হলে বেঁচে যায় সে। শরীরটায় খুব অস্বস্তি লাগছিল ওর। রুমে এসে চিত হয়ে শটান হয়ে শুয়ে পড়ল। শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। ব্যাগে একটা ইনহেলার আছে ওর, খুঁজে খুঁজে বের করলো সেটা। সমস্যার এটা যে সবে সূত্রপাত, পুরবী তখনও সেটা সম্পূর্ণ ধারণা করতে পারেনি। চলে আসি বর্তমানে। সময়টা 2023 কলকাতা। রাজীববাবুর বিজনেস পার্টনার বিক্রম দেশাইয়ের সঙ্গে আমরা আজ দেখা করতে গেছিলাম। ওনার অফিস রয়েছে শেক্সপিয়ার সরণিতে। দীর্ঘ অপেক্ষার পর চেম্বারে আমাদের ডাক পড়ল। পেরু সামান্য পরিচয় পর্ব সেরে বলল, ক্লায়েন্টের কেসটা সলভ করতে গেলে আমায় কিছু প্রশ্ন করতে হবে, সেটা কি এখন করতে পারি? বিক্রম দেশাই তার ল্যাপটপে চোখ দিয়ে বসেছিল। পেরুর কথায় সে প্রথমে কোনো উত্তর দিল না। তারপর মৌনতা ভেঙে বলল, হ্যাঁ, কি প্রশ্ন? আপনার তো বিজনেস পার্টনার, কিভাবে পার্টনার হলেন? বন্ধুত্ব না অন্য কিছু কারণ? দেখুন, রাজীবের সাথে আমার আলাপ হয়ে একটা বিজনেস পার্টিতে। আমার এক বন্ধু ওর একটা প্রেজেন্টেশন দেখেছিল বেঙ্গল চেম্বার অফ কমার্সে। ওর মধ্যে পোটেন্সিয়াল আছে, তাই আমি ওর সাথে একটা জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাব দিই। ও সেটাতে রাজিও হয়ে যায়। প্রফিট শেয়ারিং রেশিও? জি হ্যাঁ, ওর 80 আর আমার 20। ফান্ডিংটা ও অনেকটা করেছিল, তো তাই। আচ্ছা, আপনি জানেন রাজীববাবুর হার্টের সমস্যা আছে? হ্যাঁ, পরে জেনেছি। পার্টনারশিপ হওয়ার সময় কিছু ছিল বলে জানা নেই। আচ্ছা, রাজীববাবুকে এই হুমকি কে দিতে পারে বলে আপনার অনুমান? মানে আপনাদের কোনো বিজনেস রাইভাল আছে এমন কেউ যে ওর প্রাণ নিতে পারে? এখন দেখুন, রাইভাল তো সকলেই, তবে প্রাণ নেবার মতো কাউকে তো দেখছি না। আচ্ছা, রাজীববাবুর অবর্তমানে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে বা নমিনি করা আছে ওনার শেয়ারে? না। পেরু কথাটা শুনে অবাক হয়ে বলল, সে কি ওনার স্ত্রী নয়? তাহলে উনি হঠাৎ যদি অঘটনে মারা যান, সেই শেয়ারের কি হবে? আইনত ওর লিগাল হেয়ার পাবে,
তার কোনো উইল আছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে ওর সলিসিটার কেউ থাকলে খোঁজ নিতে পারেন। আচ্ছা, উঠছি আমরা। আচ্ছা, নমস্তে। বলেই পেরু উঠে পড়ল। ও রুম থেকে বেরিয়ে আসতে বিড়বিড় করে বলল পেরু, ও নিজের স্ত্রীকে নমিনি করে যায়নি কেন? ব্যাপারটা অদ্ভুত না? হয়তো ওদের সম্পর্কটা শীতল, বা নেপথ্যে অন্য কেউ আছে যার খোঁজ আমরা এখনো পাইনি। রাজীব ওই হুমকিগুলো নিয়ে বেশি উৎসাহ দেখালো না কেন? সে ওই কারণেই আমাদের ওখানে যায়নি। এদিকে আগন্তুককে পুরবি ছাড়া কেউ দেখেনি। দেওয়ালের কাছে কোনো পায়ের ছাপ নেই। সে সত্যি কাউকে দেখেছিল না, এটা না মনের ভুল? প্রশ্নগুলো ভাবাচ্ছে দাদা। কি একজন ডাক্তারের নাম বলছিল যার ওষুধ খায় পুরবি? ডক্টর PK ঘোষ, মুদিয়ালিতে চেম্বার, ওর কাছে একবার যাওয়া দরকার। আমরা ডাক্তারবাবুর চেম্বার খুঁজে খুঁজে পৌঁছে গেলাম বিকেলের দিকে। সাইকিয়াট্রিস্ট পেরু ওর প্রাইভেট ইনভেস্টিগেটরের কার্ডটা দেখিয়ে বলল, জানি আপনি ক্লায়েন্টের সম্পর্কে বেশি কিছু বলতে চাইবেন না, কিন্তু এর সাথে ওর পরিবারের নিরাপত্তা জড়িত, তাই অনুরোধ রাখছি ওর সমস্যা সম্পর্কে আমাদের একটু বলুন। ডাক্তারবাবু প্রথমে অনেক গড়িমসি করে কাটিয়ে দিতে চাইলেন, কিন্তু পেরু নাছোড়বান্দা। তারপর পেরুকে বেশ খোঁচা মেরে অপমানসূচক কথাবার্তা বলে ভাগিয়ে দিতে চাইল ডাক্তার। পেরু আরও গ্যাঁট মেরে বসে গেল, বলল, ওনার মানসিক রোগ আছে সেটা তো জলের মতো পরিষ্কার, কিন্তু কি সেই সমস্যা সেটা এক্স্যাক্টলি না শুনে আমি উঠবো না। একমাত্র বুলডোজার চালালে উঠতে পারি। আমার একজন বুলডোজার ড্রাইভারের নাম্বার আছে, দেব? এক সময় মহা বিরক্ত হয়ে ডাক্তারবাবু বললেন, হ্যাঁ বলছি তো, ওর হ্যালুসিনেশন হয়, প্যারানিক। এবার খুশি তো? সেটা নিশ্চয়ই রাজীববাবুও জানেন। বা ওর হাজব্যান্ড জানবে না? ওকে স্যার, ভালো থাকবেন। আর ভালো বিদে হয়, এবার তোমরা উদ্ধার করো আমাকে। মুখ ঘুরিয়ে বিরক্তভাবে বলল ডাক্তার। পেরু স্মিত হেসে ওর চেম্বার থেকে বেরিয়ে আমায় বলল, হিসেব মিলল এবার? আসলে আগন্তুক কেউ নেই, উনি ভুল দেখেছেন, আর সেই জন্য তুমি পাঁচিলের গায়ে কারো পায়ের ছাপ পাওনি। ব্যাপারটা রাজীব গোড়া থেকেই ধরতে পেরেছে, তাই আগ্রহ দেখায়নি। কিন্তু খবরের কাগজে অ্যাড, তারপর ওই ছবিসহ ওদের হুমকি চিঠি, সেটাও ওই ছবির সাথে মিলে যাওয়া। পুরবি হয়তো নিজেই করেছে, সেটা নিচের অজান্তে। এই ধরনের পেশেন্টদের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। আর আমাদের মিতির কেসটা ভুলে গেলে, ওর একটা সত্তা হয়তো এই কাণ্ডটা করাচ্ছে। কেউ কখনো ওই পোস্ট বক্সে কাগজের টুকরো ফেলে আসছে, পরে সম্পূর্ণ ভিন্ন সত্তা সেটা তুলে আনছে। ওর মনে হচ্ছে কেউ শোধ তুলছে এইভাবে। ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে, টাকার লেনদেনটা টের পাওয়া যাবে নিশ্চয়ই। কি অদ্ভুত, কিন্তু এটার কারণ কি? অতীতের কোনো পীড়াদায়ক ঘটনা, যেটার জন্য ওর সেলফ ওকে শাস্তি দেওয়ার ছুঁতো করছে। তবে এই থিওরি প্রমাণ করতে হবে, আপাতত এটা শুধু সম্ভাবনা। আমাদের ফ্ল্যাটে ফেরা মাত্র খবর পেলাম দুজন সাসপেক্টকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের শনাক্ত করতে আবার পুরবি থানায় যাচ্ছে, তাই আমাদের আবার তলব পড়ল। পেরু আর আমি ওর বাইকে ফের বেরিয়ে পড়লাম। আকাশে মেঘ জমছিল ধীরে ধীরে, বিকেলের দিকে ঢালবে বলেই মনে হলো। বাইকে যাওয়ার সময় দেখছিলাম আস্তে আস্তে রোদ ঢাকা পড়ছে, কেমন একটা ছায়া ছায়া ভাব। ওকে শনাক্ত করলেন নাকি? কথাটা জিজ্ঞেস করলো পেরু পুরবিকে। আমরা থানায় ঢুকবো, দেখি সে তখন চোখে সানগ্লাস চাপিয়ে বেরিয়ে আসছে। না না, এরা কেউ নয়। লোকটার মুখে ক্ষতের একটা দাগ ছিল। কি, হ্যাঁ, মুখে বসন্ত হলে যেমন হয় অনেকটা সেই রকম, আর অনেকটা লম্বা ছিল লোকটা। এদের কোথা থেকে ধরেছে পুলিশ? আর কাল রাতে তো রেড করেছিল। ওই ফুটপাতে শুয়েছিল একজন, আর একজন হেঁটে হেঁটে আসছিল আমাদের বাড়ির কাছেই। পাকড়াও করেই সকালে ফোন করেছিল আমাকে। আমি ভালো করে দেখেছি, এরা কেউ নয়। আচ্ছা, লোকটার হাতে একটা হাতুড়ি ছিল, পরনে ওভারকোট, মাথায় হ্যাট, বেশ লম্বা, এরকম দেখতে ছিল লোকটা। আর কিছু মনে পড়ছে? না না না, লোকটার দৃষ্টি আমি কখনো ভুলবো না, কখনো ভুলবো না আমি পেরুবাবু। চোখ দিয়ে ওর আগুন ঝরছিল, ঘৃণার আগুন। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গ জিজ্ঞেস করছি। আপনার কটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে? পাসবই বা সব আপডেট আছে? ওই আছে গোটা সাথে। পাসবই তো এই মাসের শুরুতেই আপডেট করেছি। কেন বলুন তো? এমনি একটু দেখবো। এখন কি আপনার বাড়ি যাওয়া যায়? হ্যাঁ, চলুন না। কথাটা বলল পুরবি। এরপর আমরা ওর বাড়ি পৌঁছে গেলাম। পেরু ওর ব্যাংকের পাসবইয়ের হিসেবপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, বিক্রম দেশাই কেমন লোক? ভালোই তো। কেন হঠাৎ?
না কিছু না, আপনার হাজবেন্ডকে দেখছি না, কোথাও বেরিয়েছেন? এসে যাবে এক্ষুনি, আপনারা একটু অপেক্ষা করুন না, এসে যাবে। তাহলে হল ঘরে যাই, বিলিয়ার্ড খেলি। আপনি খেলবেন? না না, ওসব রাজীব খেলে, আমি ওটা একদম পছন্দ করি না। আমার পছন্দের বিষয় ওই বিদেশি থ্রিলার পড়া। থ্রিলার? ইন্টারেস্টিং। ভুরুকুচকে কথাটা বলল পেরু। কথাটা যে ওর কানে লেগেছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমরা বিলিয়ার্ড রুমে গিয়ে বিলিয়ার্ড খেলা শুরু করলাম। আমি বিন্দুমাত্র সুবিধে করতে পারলাম না। আমার বয়স 55। এইসব খেলা কি আর এই বয়সে হয়? স্টিক দিয়ে বল মারতে গিয়ে আঙুলের মাথায় বেকায়দায় লেগে গেল। প্রবল যন্ত্রণায় দেখতে দেখতে আঙুল ফুলে ঢোল। আমি পেরুকে একলা বোর্ডের পাশে রেখে সোফায় বসে পড়লাম। সামনে টিভিটা চালিয়ে দিলাম। খবর শুনতে শুনতে একটা খবর কানে আসতেই কানটা খাড়া হয়ে উঠল। পেরুও দেখি হঠাৎ বোর্ড ছেড়ে পিঠ সোজা করে হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে, ওর দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে। মন্দারমণির কোনো এক হোটেলের গার্ডরুমে এক দারোয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম দিবাকর চক্রবর্তী। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত বলে মৃত্যুর ধারণা করছে পুলিশ। তবে মৃত ব্যক্তির ঘর থেকে একটি রহস্যময় কাগজ পাওয়া গেছে। একটি হাতুড়ি হাতে একজন বলিষ্ঠ লোক, নিচে লেখা পে ব্যাক টাইম। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বয় আগের দিন রাতে দারোয়ানের ঘর থেকে একটি ওভারকোট পরা টুপিওয়ালা লোককে বেরিয়ে আসতে দেখেছে, যার হাতে একটি হাতুড়ি ছিল। পুলিশ সন্দিগ্ধ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। চলে আসব পরের খবরে। এইটুকু দেখে নিয়ে অন্য খবর শুরু হলো। পেরুর মুখ দেখলাম অজস্র চিন্তার বলিরেখা ভিড় জমিয়েছে। বলছি, খবরটা শুনলে পেরু? ম্যাডাম মোটেই ভুল দেখেননি দাদা। আগন্তুক এসেছিল বৃষ্টির আগে। খটখটে জমিতে পায়ের ছাপ কি করে আসবে দাদা? আমরা দুজনেই ওটা মিস করছি। একই লোক বলছো? একই লোক অথবা একই দলের লোক। কে বা কারা এটা করাচ্ছে এটাই এখন প্রশ্ন। তবে ওই হোটেলের সাথে এই ম্যাডামের কোনো সম্পর্ক থাকলে আশ্চর্য হব না। মন্দারমণি, ওখানে কি ম্যাডাম ঘুরতে গেছিল কোনো দিন? আমার মনে হচ্ছে ম্যাডামের কোনো অতীত আছে, বুঝেছো, যার সাথে কেসটার লিঙ্ক আছে। হয়তো ঘটনাটা ম্যাডাম ভুলে গেছেন বা অত্যন্ত বেদনাদায়ক বলে বলতে চাইছেন না। অথবা নিজের কোনো স্ক্যান্ডাল ওসবও লোকে গোপন করে, সেটাও তো হতে পারে দাদা। হয়তো সেটা রাজীববাবু জানেন না। উনি যাতে না জানেন সেটার জন্যই ম্যাডাম আমাদের বলেননি। তখনই একটা গাড়ির হর্নের আওয়াজ হলো। এই মনে হয় রাজীববাবু এলেন। চলো দাদা, বিগ ব্রাদার ঢুকে গেছে। মনে হচ্ছে এখানে না সুবিধা হলে মন্দারমণি ছুটতে হবে। তবে ম্যাডামের প্রাণ বিপন্ন এটা নিয়ে সন্দেহ নেই। আর আমাদের হাতে মোটে একটা দিন। স্টিকটা যথাস্থানে রেখে দিয়ে বলল পেরু। ফিরে যাই পুরনো সময়ে। 2003 মন্দারমণি। নিজের হোটেলের রুমটা চেঞ্জ করতে পুরবী নেমে আসছিল। হঠাৎ একটা চিৎকার শুনতে পেল মেঘলার ঘর থেকে। যেন মেঘলার সাথে কার তুমুল ঝগড়া হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে গেল পুরবী করিডোরের শেষ ঘরটার দিকে, যে রুমটায় মেঘলা রয়েছে। ডিঙ্গুর সাথে লেগে গেল নাকি ভাবল সে একবার। একটু দূর থেকে ঘরের মধ্যে উঁকি দিতেই চমকে উঠল। হলুদ পুলোভার পরা পুনরের পিঠ দেখতে পেল সে। তুমুল ঝগড়া করছে মেঘলার সঙ্গে। কয়েকটা কথা কানে এলো ওর। তুই আমার নামে এসব কি রটাচ্ছিস? তোর মতলবটা কি বলতো? ওকে সরিয়ে ওর জায়গাটা তুই নিবি, তাই তো? আমি কি রটিয়েছি? তুই কি বলতে চাইছিস বলতো? তুমি ভাজা মাছটি উল্টে খেতে পারো না, তাই না? তুই পুরবীর সাথে কথা বলছিলি, ডিঙ্গো দেখেছে, রাজীব দেখেছে, আর তারপর থেকে পুরবী আমাকে পাত্তা দিচ্ছে না। একটু সত্যি করে বলতো, তুই কি বলেছিস ওকে আমার নামে? তোদের সম্পর্ক এমনিও টিকবে না। শোন, আমাকে না এসবের জন্য দায়ী করিস না। মেঘলা, খবরদার বলে দিচ্ছি। শাট আপ, যা এখান থেকে, পরে কথা বলবো। তুই এখন ড্রাঙ্ক। পুরবী দরজার কাছ থেকে সরে এলো। পুনরের মুখদর্শন করতে চায় না। দ্রুত নেমে আসতে লাগলো সিঁড়ি দিয়ে। দেখলো দুতলা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছে একটি হোটেলের ছেলে। পুরবীকে দেখেই সে বলল, রুম খুলে দিয়েছি ম্যাডাম, একবার দেখে নিন। তার খোঁজে অবশ্য একবার পুনর এসেছিল। কয়েকবার রুমে ধাক্কা দিতেই পুরবী দরজা খুলে কটমট করে তাকিয়ে বলেছে, তোর সাথে এখন আমার কোনো কথা নেই, যা তুই ফিরে যা। ফিরে গিয়ে কথা হবে এখানে। যা যা যা, মেঘলার কাছে যা না। পুরবী, তুই কি শিওর? দেখ, ভেবে চিন্তে কথা বল কিন্তু। হ্যাঁ, একদম, কোনো দ্বিমত নেই আমার এই বিষয়ে। বলেই দরাম করে বন্ধ করে দিয়েছিল দরজাটা। একটু পরেই বারান্দায় বেরিয়ে দেখল 3 তলার পার্টি জমে গেছে। ডিঙ্গো কাঁধে করে মেঘলাকে নিয়ে নাচছে। তাকে ঘিরে বিয়ারের বোতল হাতে 3টে ছেলে। পুনরকে দেখে চিনতে পারল সে। চোখে জল এসে গেল ওর ওকে দেখে।
ছেলেটা কতটা বেইমান, কত সহজে সবকিছু ভুলে যায়। কি সাংঘাতিক একটা সিদ্ধান্ত নেওয়ার থেকে বেঁচেছে সে। রাতে নিজের মতো সামান্য খাবার রুমেই চেয়ে নিল পুরবী। এই হোটেলের তার আর বিন্দু মাত্র ভালো লাগছে না। কাল সকাল হতেই বেরিয়ে যাবে, নতুনভাবে শুরু করবে সব। সকালবেলা ঘুম ভাঙল, হঠাৎ একটা চেঁচামেচির শব্দ। রুমের বাইরে বেরিয়ে দেখল ডিঙ্গো ঊর্ধ্ব শ্বাসে দৌড়ে যাচ্ছে একটা বারমুডা পরে। মেঘলা রুমের বাইরে বিরাট ভিড়। সিঁড়ি দিয়ে একটা পুলিশের কনস্টেবল উঠে আসছে, সাথে একজন পুলিশ অফিসার। কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই পায়ে হাওয়াই চটিটা গলিয়ে মেঘলা রুমে বাইরে গিয়ে দাঁড়ালো পুরবী। ভেতরটা উঁকি মারতেই একটা দৃশ্য দেখে আতঙ্কে হিম হয়ে গেল সে। বিছানার উপর মেঘলার নিথর দেহটা পড়ে আছে, দু হাত দুদিকে লুটিয়ে, চোখ বিস্ফারিত। গলার কাছে একটা নাইলনের দড়ি, একটা গলায় কালো রিং। বিছানার চাদর তার হাতের একটা মুঠোর মধ্যে, সেটা এলোমেলো হয়ে আছে পুরোপুরি। বুকের কাছে একটা ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে পোশাক রক্তে মাখামাখি করে তুলেছে। ও রুমটা লক হবে। কথাটা বললেন পুলিশ অফিসার ভদ্রলোকটি। ও সেটা যা যা ছিল সবার রুম সার্চ করতো। ওই শালা কার বাড়ি ছিল? কার বাড়ি ছিল? আমার। মারবো শালা। পার্টি করছে হারামজাদা। কে কে ছিল তোর পার্টিতে? বল নাম বল শালা সব কটার। বলছি স্যার, স্যার একটু জল খাবো। ডিঙ্গোর শরীরটা ভয়ে থরথর করে কাঁপছে, দেখল পুরবী। রুমের চারপাশটা দেখল পুরবী। ওদের সঙ্গী সবাইকেই দেখতে পেল সে, পুনরকে দেখতে পেল না। সে আবার কোথায় গেল? চলে আসি বর্তমান সময়ে, 2023 মধ্যমগ্রাম। রাজীববাবুর ঘরে ঢুকে দুজন ডিটেকটিভকে দেখে বললেন, আরে আপনারা কখন এসেছেন? এই কিছুক্ষণ আগে। ম্যাডামের সাথে কথা হয়ে গেছে, আপনার সঙ্গেই কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। তা চা খাবেন তো? দেখুন আমি কিন্তু আমার জন্য করতে বলবো। আপনি খান, অসুবিধে নেই। পেরুর কথাটা শেষ না হতেই পুরবী ঘরে এসে ঢুকলো, বলল, শোনো না, তুমি একটু ওদের সাথে কথা বলো। আমার না খুব মাথাটা ধরেছে আজ। আমি রুমে আছি, কেমন? কোনো দরকার হলে ডেকো। সে চলে যেতেই পেরু বলল, আচ্ছা পরিষ্কার করে একটা কথা জানতে চাইছি, একটু স্পষ্ট উত্তর হলে আমাদের কাজের একটু সুবিধে হয়। আপনি এই থ্রেটের ব্যাপারটা ম্যাডামের হ্যালুসিনেশন ভাবছেন, তাই তো? রাজীব একটা সিগারেট বের করলো তার পকেট থেকে, ধরিয়ে বলল, আপনি ব্যাপারটা অনুমান করেছেন দেখে আমার ভালো লাগলো। ওইসব কাগজ টাগজ ওই বার করেছে। আমি ওর কল লিস্ট থেকে শুধু ওই একটা খবরের কাগজের নাম্বার পেয়েছি, ওই ছাপিয়েছে খবরটা দৈনিকে। কিন্তু এর পিছনের উদ্দেশ্যটা কি সেটাই আমাকে ভাবাচ্ছে। আর আমি যদি বলি ওনার আশঙ্কা অমূলক নয়। এর ভিত্তিটা কি তাহলে? পেরুওকে আজ খবরের বৃত্তান্ত পুরোটা শোনালো, তারপর বলল, মন্দারমণি ম্যাডামকে নিয়ে গেছেন রিসেন্টলি হোটেল ডিপ ব্লু সি। না। যে মারা গেছে ওই দিবাকর চক্রবর্তী লোকটাকে আপনি চিনতেন? কই না তো। এই তো বলেন যে হার্ট অ্যাটাকে মারা গেছে, তাহলে এর সাথে সম্পর্কটা ঠিক কোথায়? আর পেপারের কাটিংটা তো ওখানে কাকতালীয়ভাবে পাওয়া গেছে, আর এটা তো হতেই পারে। ভালো করে ভেবে বলুন, কারণ কাল খুব ভাইটাল দিন। কাল কিছু একটা ঘটবে এটা আমার মনে হচ্ছে। তার জন্যই শর্মাভীত নয়। আমার লাইসেন্স প্রাপ্ত পিস্তলটা সবসময় আমার কাছেই থাকে, সাহস থাকলে সে সামনে আসুক। রাজীববাবু আমাদের জোর করে এক কাপ চা খাওয়ালেন। পেরু চা শেষ করে বলল, একবার ম্যাডামের সঙ্গে দেখা করে যাই। পুরবীর ঘরের দিকে এগিয়ে যেতে পেরু আমার দিকে চাপা গলায় বলল, সে মিলছে না দাদা, আমরা কিছু ওভারলুক করে যাচ্ছি, কিছু গোপন ও বিশেষ তথ্য, কোনো স্ক্যান্ডাল জাতীয় কিছু। ভদ্রমহিলা আমাদের দেখে বললেন, হঠাৎ ফেরত এলেন, রাজীবের সাথে কথা হয়নি আপনাদের? হয়েছে, কিন্তু কিছু একটা। আচ্ছা আপনি কখনো মন্দারমণি গেছেন বা রাজীব বাবু হোটেল ডিপ ব্লু সি? পুরবী যেন কিছুটা ভাবলো, তারপর বলল, না মানে ওই হোটেলের নাম তো শুনিনি, কিন্তু মন্দারমণি একবার গেছি। সে বহু বছর আগে, বিয়ের আগে, তখন 20 বছর আগে হবে। আমরা তখন স্টুডেন্ট, একটা বন্ধুর বার্থডে পার্টিতে। পেরু হাত বাড়িয়ে চশমা খুলে বলল, আচ্ছা কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল নাকি? ওয়েল, সেখানে একটা ট্র্যাজেডি হয়েছিল। আমাদের গ্রুপের একটা মেয়ে, মেঘলা, তাকে খুন করে আমাদের
গ্রুপেরই একটা ছেলে আর কি। পরে পুলিশ ওকে অ্যারেস্ট করে, আদালতে ওর দোষ প্রমাণও হয়, ও যাবজ্জীবন সাজা পায়। ছেলেটির নাম কি? পুনর মাঝি। পুনর? অদ্ভুত নাম। এরকম নাম তো বাঙালিদের মধ্যে কেন, ভারতীয়দের মধ্যেও পাওয়া যায় না। তা ওর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কোনো আক্রোশ ছিল নাকি আপনার সাথে বা ঝগড়া? হ্যাঁ, ওর নামটা বেশ অদ্ভুত। সত্যি বলতে কি, আমার সাথে ওর একটা সম্পর্ক ছিল, কিন্তু পরে আমি জানতে পারি ও একটা খুনের দোষে অভিযুক্ত। খবরটা মেঘলাই আমাকে দেয়। আই গেস সেই জন্যেই ওই রাতে ওকে খুন করা হয়েছিল। ঘটনাটা পুরো খুলে বলুন। শুধু তাই নয়, আপনাদের সম্পর্কের শুরু থেকে শেষ কিচ্ছুটি বাদ দেবেন না দয়া করে। পূরবী এইবার তার অতীতের বৃত্তান্ত বলা শুরু করল। তাদের সম্পর্কের শুরু থেকে আরম্ভ করে সেই মেঘলার মৃতদেহ রুমে হাজির হওয়া পর্যন্ত। তখনই রাজীব এসে ঘরে ঢুকল। ওদের কথা শুনে বসে পড়ল সেই রুমে। আচ্ছা, সেদিন পুনরকে আপনি দেখতে পেলেন না সেই রুমে যখন লাশ খুঁজে পাওয়া যায়? তাকে কোথায় পাওয়া যায়? সে তার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, এমন ভান করছিল অ্যাজ ইফ সে কিছুই জানে না। তাকে খুনি সাব্যস্ত করা হলো। মার্ডার ওয়েপন পাওয়া গিয়েছিল? হ্যাঁ, ছাদে ওর হুড দেওয়া হলুদ জ্যাকেটটা আর একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছিল। জ্যাকেটটায় রক্ত লেগেছিল বলে ওখানে ও ফেলে দেয়। আমি ওর রংটা চিনতে পারি। আমি তো ইভেন সাক্ষ্য দিয়েছিলাম আদালতে। ওই জ্যাকেটটা আমি শনাক্ত করেছিলাম। খুনের সময় সম্পর্কে কিছু বলতে পারবেন? আর কে কে ওকে শনাক্ত করে? রাত 1টা থেকে 3টের মধ্যে। হ্যাঁ, আর দারোয়ান পুনরের দাড়ি, চোখে চশমা পরা, হলুদ জ্যাকেট পরা একজনকে বারান্দায় গভীর রাতে দেখেছিল সে। আর রাজীবও তো দেখেছিল। ও তো রাতে বিয়ার কিনতে গিয়েছিল, তখন ওকে দেখতে পায়। তাই তো রাজীব, বলো? হ্যাঁ, ডিঙ্গুই মাঝরাতে এসে বিয়ার খুঁজছিল আর খুব ঝামেলা করছিল। আমি বাধ্য হই একটু ওই দূরের একটা বার থেকে বিয়ারটা আমি কিনতে যাই। তখনই বারান্দায় দেখতে পাই ওকে। কিন্তু পুনর মেঘলাকে মারলো কেন? মেঘলার সাথে অনেক ছেলের অ্যাফেয়ার চলছিল। ওর আবার পুনরকে মনে ধরে, ওর সাথে শারীরিক মেলামেশাও শুরু করে সঙ্গে সঙ্গে। এদিকে পুনর পূরবীর সাথেও রিলেশনে ছিল। পুনরের সাথে মেলামেশার সময় মেঘলা প্রেগনেন্ট হয়ে পড়ে। তখনই পুনর আবার পূরবীর কাছে ফিরতে চায়। এই নিয়েই ওদের মধ্যে খুব ঝামেলা শুরু হয়। মেঘলা তখন পূরবীর কাছে এসে পুনরের সম্পর্কে বেশ কিছু সিক্রেট বলে ফেলে। তার ক্রোধে আর এদিকে পুনর কখনোই ওই দুশ্চরিত্র মেঘলার সাথে স্থায়ী সম্পর্কে যেত না। রাগের মাথায় ওকে খুন করে বসে আর নিজের খুনের হাতিয়ার লুকিয়ে দেয় ওই ছাদে। তারপর নিশ্চিন্তে রুমে এসে শুয়ে পড়ে। ওই দুজন লোকের যে নজরে পড়ে যাবে সেটা ওর ধারণার বাইরে ছিল। হ্যাঁ, খুনের আগের দিনই আমাকে মেঘলা সব বলেছিল। রায়গঞ্জে পুনরের নামে খুনের অলরেডি একটা মামলা চলছিল তখন। সে বলে দেওয়াতে ওদের দুজনের মধ্যে খুব ঝগড়াও হয়, আমি শুনেছিলাম। ওর কোনো ছবি আছে? এরপর তো পুলিশের সাহায্য লাগবে বলে মনে হচ্ছে। পূরবী একটু পরে একটা ফটো অ্যালবাম বের করলো। কলেজের সময়ের বেশ কিছু পুরনো সময়ের ছবি তাতে। কয়েকটা পাতা উল্টানোর পর একটা গ্রুপ ফটো দেখিয়ে বলল, একটা কালো দাড়িওয়ালা সুদর্শন ছেলের দিকে আঙুল দেখিয়ে বলল পূরবী, এই হলো পুনর। আমি আবার মিস করে গেছি দাদা। কথাটা আমার দিকে তাকিয়ে বলল পেরু, কি হলো? আরে পুনর কার নাম জানো? থরের আরেক নাম পুনর। সেই থর তোমায় বলেছিলাম, ভাইকিং এর দেবতা। হাতুড়ি দেবতা? ইয়েস স্যার। ছবিটার মানে এখন বুঝলে? বুঝলাম। সে তার বদলা নিতে এসেছে, প্রতিশোধ। যারা যারা তাকে শাস্তি দিয়েছে তাদের নিকেশ করবে সে। সেই জন্যই এই হুমকি। কিন্তু ওর তো যাবজ্জীবন হয়েছিল। এখন অনেক ক্ষেত্রেই 14 বছর হলে আসামিকে ছেড়ে দেওয়া হয়। সে নিশ্চয়ই ছাড়া পেয়েছে, আর খুঁজে খুঁজে সে তার টার্গেটকে বের করেছে। ঠিক আমার ধারণা দিবাকর চক্রবর্তী সেই রাতের সেই দারোয়ান। হয় হোটেলের নাম পরিবর্তন হয়েছে অথবা সে অন্য হোটেলে কাজ নিয়েছিল, তাই রাজীব বাবু তাকে চিনতে পারেননি। পুনর তাহলে ফিরছে। ঠিক আছে, সামনে আসুক, দেখা যাক আর কত দম। তার আগেই সে ধরা পড়বে, চিন্তা করবেন না। আর কোনো গ্রুপ ফটো নেই আপনার সাথে? পুরনো ফটো অ্যালবামে থাকতে পারে, দাঁড়ান আমি দেখছি। বলেই পূরবী উঠে চলে গেল। একটু পরে একটা অ্যালবামের ছবির দিকে আমাদের দৃষ্টি গেল। সেখানে লম্বা দাড়িওয়ালা কোকড়ানো চুলের ছেলে, গায়ে হলুদ হুডি দেওয়া পুলোভার পরে দাঁড়িয়ে রয়েছে। সেই পুনর। পাশে 4 জন নরনারী, যার মধ্যে পূরবী রয়েছে। একজন গোঁফদাড়ি কামানো ন্যাড়া মাথার ছেলে, যার চোখে সানগ্লাস, সেই গ্রুপের একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছে।
পূরবী তার দিকে আঙুল দেখিয়ে বলল, এই যে এটা রাজীব, চিনতে পারবে না কারণ মাথার চুল সব কামানো। পেরু ছবিটা অ্যালবাম থেকে বের করে বলল, এবার একটু পুলিশের সাহায্য লাগবে আমাদের এই লোকটার ঘাঁটি বের করবার জন্য। আর আপনাদের একটা নতুন জায়গায় শিফট করতে হবে কালকের জন্যে। সেটা কোনো ফাঁকা দেখে রিসর্ট হলে ভালো হয়, সেখানেই ফাঁদ পাততে হবে ওকে ধরার জন্য। হোটেল বুক করে কাল আপনারা ছুটি কাটাতে ওখানে যাচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। যাবতীয় সব পুরনো বন্ধুদের সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা জানানোর চেষ্টা করুন, সেই হলিডে ডেস্টিনেশন ছবি সহ। ওকে নতুন জায়গায় ডেকে এনে ট্র্যাপ করা সহজ হবে। তাহলে মন্দারমণি যাই। আমার বন্ধুর একটা রিসর্ট আছে ওখানে, কটেজগুলো বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর এখন তো অফ সিজন যাচ্ছে, বুকিংটাও পেয়ে যাবো আমি কালকে। বেশ, তাই করুন। আমরা মন্দারমণি সুরভি রিসোর্টে গিয়ে উঠলাম। পূরবী রাজীবদের একটা আলাদা ডুপ্লেক্স কটেজ। আমি, এসআই তমাল সাহা আর একজন কনস্টেবল আছি পাশের একটি কটেজে। পুলিশের এই অফিসারকে রাজীবের তৎপরতায় কমিশনার সাহেব পাঠিয়েছেন আততায়ীকে পাকড়াও করতে। পেরু সকাল থেকেই নেই, সে হোটেল ডিপ ব্লু সিতে গেছে স্থানীয় এক পুলিশ অফিসারের সঙ্গে। সেই হোটেলের দারোয়ান দিবাকর চক্রবর্তীর মৃত্যু রহস্যের ব্যাপারে তদন্ত করতে। পেরুর এই শেষ মুহূর্তে আমায় একলা ছেড়ে চলে যাওয়ার যে অভ্যেস, এটা কিন্তু নতুন নয়। তবে রাজীববাবু নিজের কাছে পিস্তল রেখেছেন, আর ওনার একজন প্রাইভেট সিকিউরিটি রয়েছে ওই কটেজের দোতলায় ওদের পাশের ঘরে। মোদ্দা কথাটি হলো, সেই হাতুড়ে আততায়ীর পক্ষে আজ এখানে হানা দেওয়া খুব একটা সুবিধাজনক হবে না বলেই আমার অনুমান। বিকেলের সময় পর্যন্ত নিরুত্তাপভাবেই কাটল। সন্ধ্যের দিকে এসআই তমাল সাহা একটা রাউন্ড মেরে আমাদের রুমে ঢুকতে ঢুকতে বললেন, হোটেলের সিসিটিভি তো দুটোই খারাপ ছিল ওপেনবাবু, ধমকে ঠিক করিয়ে এলাম। এখন দেখুন সামনের গেট আর পেছনের সি বিচের পাঁচিলটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর একজন কনস্টেবলকে বললেন, এই শোনো, তুমি গিয়ে সিসিটিভির স্ক্রিনের সামনে বসে থাকবে, ওটাই তোমার ডিউটি। আর কিছু দেখলেই আমায় ফোন করবে, তারপর আমার নির্দেশ মতো চলে আসবে, ঠিক আছে? লোকটা যেন পালিয়ে যেতে না পারে সেটাই দেখবে। কনস্টেবলটি বেশ গাট্টা গোট্টা, সে মাথা ঝাঁকিয়ে সমস্ত আয়োজন দেখতে চলে গেল। রাতের খাবার আমরা খেয়ে নিলাম 9টার মধ্যেই। এদিকে পেরুর এখনও পাত্তা নেই। আমি ওকে ফোন করার চেষ্টাও করলাম, সে আমার ফোন তুলল একবার, বলল, ঠিক আছো তো দাদা? আরে আমি ঠিক আছি, তুমি আসল সময় ডুব মারলে কেন? হ্যাঁ, যাওয়ার কি খুব দরকার ছিল? পুলিশ তদন্ত করছে তো কেসটা। হ্যাঁ, আর তুমি তো একাই 100। সমুদ্রে নাকি ফসফরাস রাতে দেখা যায়, দেখি বিচে শুয়ে শুয়ে তাই দেখতে হবে। হেব্বি হাওয়া দিচ্ছে দাদা। এই তুমি কি হলিডে কাটাতে এসেছো নাকি? হ্যাঁ, মক্কেলকে ভুলিয়ে ভালিয়ে তাই নিয়ে এলে? এটা কিন্তু নন এথিক্যাল কাজ পেরু। আরে তুমি একাই সামলে দেবে, তুমি গ্রেট উপেন্দা। একটু পরে বৃষ্টি নামবে, বিচে ভিজে ভিজে সমুদ্র দেখার লোভ সামলাতে পারলাম না, সরি দাদা। আমি রাগে কিরমির করতে করতে ফোনটা কেটে দিলাম। আজ বৃষ্টির পূর্বাভাস ছিল। সন্ধ্যের পর আকাশ মেঘলা হয়ে আসছিল। রাত যতই বাড়তে লাগলো ততই ঘন মেঘ আকাশে জমতে শুরু করলো। একটু পরেই গুড়গুড় করে মেঘের ডাক শুনতে পেলাম। রাত্রি 10টা নাগাদ একটা হালকা ঝড়ও উঠল। আমি বারান্দার দিকে গিয়ে দাঁড়িয়ে দেখলাম ঝুপ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল। সর্বনাশ, এ তো কারেন্ট গেল বলে মনে হচ্ছে, চেঁচিয়ে উঠলেন এসআই সাহেব। তারপর চিৎকার করে একটি হোটেল বয়ের দিকে তাকিয়ে বললেন, ওই তোদের জেনারেটর নেই? হ্যাঁ স্যার আছে, চালিয়ে দেবে। কড়কড় শব্দ করে দুটো বাজ পড়ল পরপর, আর সেই বিদ্যুৎ ঝলকে আমি দেখলাম অনেকটা দূরে পাঁচিলের উপর থেকে লাফ দিয়ে একটা ছায়া মূর্তি হোটেলের পিছন দিকে ঢুকলো আর পাশের ঝোপে মিলিয়ে গেল। এসআই সাহেব, এসআই সাহেব, ওই কেউ পাঁচিল টপকালো ওই দিকটায়, ওই দিকে। আমি আঙুল দিয়ে জায়গাটা দেখালাম। সে নেমেছে একটা জঙ্গল ঘেরা জায়গায়। সেদিকে কোনো কটেজ নেই, জঙ্গল আর কয়েকটা শাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, যদিও অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না। এসআই সাহেব তাদের টর্চটা ওইদিকে তাক করলেন, কিছু দেখা গেল না। কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে গেলেন ওইদিকে। আমি আর একজন কনস্টেবল এগোলাম তার পিছু পিছু। আমার একটা নান চাকু আছে, থাকে সবসময়, সেটা পিঠে গোজা রয়েছে, প্রয়োজনে বের করব। ঝোপঝাড় ভেঙে এগিয়ে যেতে যেতে এসআই এর টর্চের আলো একটা লোকের উপর গিয়ে পড়ল। সে তখন দৌড়ে একটা পরিত্যক্ত নির্মায়মান কটেজের দিকে যাচ্ছিল। লোকটার পরনে ওভারকোট, মাথায় হ্যাট। ওই কে ওখানে? দাঁড়াও দাঁড়াও, আই সে স্টপ, আমি কিন্তু নইলে গুলি করব। লোকটা এক লাফে কটেজের খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকার জন্য লাফ দিল। সাথে সাথে গর্জে উঠল এসআই এর রিভলভার।
পরপরই ঘরের ভেতরে একটা চাপা শব্দ, কেউ যেন হুমড়ি খেয়ে পড়ল। জেনারেটরের আলোটা তখনই জ্বলে উঠল আর পর মুহূর্তে নিভে গেল। সালা, কোন আকেলে যে এই হোটেলে উঠলো মিস্টার পাল কে জানে। আসুন বলেই এসআই দৌড়ে গিয়ে ঢুকলো সেই কটেজের ভেতরে। অন্ধকারে চারিদিকে টর্চ মারতে মারতে আমরা এগোচ্ছি। কটেজটা বেশ বড়। এটা একটা কমিউনিটি হল, সাথে একটা করিডোর, সেখানে গোটা চারেক রুম রয়েছে। আমরা হল ঘর দিয়ে ঢুকলাম। প্রথমে এসআই, তারপর আমি, আর আমার শেষে কনস্টেবল। অন্ধকার ঘরটার মধ্যে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল লোকটা পাশ থেকে ঝাঁপ দিয়ে মাথায় হাতুড়ি বাড়ি বসিয়ে দেবে না তো। বুকের ভেতরটা ধক করে উঠল। হলঘরটা শেষ হতেই অপ্রশস্ত করিডোরের সামনে এসে দাঁড়ালাম। দুপাশে দুটো করে মোট 4টে ঘর। এসআই করিডোরের সামনে এসে বললেন, কনস্টেবল লাহা, তুমি টর্চ জ্বালিয়ে ঘরগুলো সার্চ করো। স্যার আমি, আপনি গেলে ভালো হতো না? শাট আপ, যেটা বলছি করবে। সে ভয় ভয় টর্চ নিতে যাচ্ছিল। আমি বললাম, আমাকে দিন, আপনাদের উইপন আছে, সুবিধে হবে। পা টিপে টিপে প্রথম ঘরটায় ঢুকলাম। ঘরটা আবর্জনায় ভর্তি, প্লাইয়ের টুকরো, পুরনো বস্তা, রঙের কৌটো ডাই করা। ভালো করে টর্চ ঘুরিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তখন একদিকে দৃষ্টি গেল আমার। করিডোরের মধ্যে 2-1 ফোঁটা রক্ত, সেটা চলে গেছে একদম শেষের রুমে। সেই ঘরে ঢুকে সেই রক্তের ফোঁটা টর্চের আলো দিয়ে পিছু করতে করতে পৌঁছে গেলাম একটা বড় প্লাস্টিকের বালতির দিকে। সেটা একটা চাপা দিয়ে ঢাকা। বালতিটার ভেতরে অনায়াসে একটা লোক ঢুকতে পারে। এসআই এক ঝটকায় সরিয়ে দিতেই ভেতরে দেখলাম একটা র্যাটল স্নেকের মতো কুণ্ডলি পাকিয়ে লোকটা বসে আছে চবুথবু হয়ে। আজ তোর খেলা শেষ, হুঙ্কার দিয়ে উঠলেন এসআই সাহেব। আর তখনই একটা গাড়ি এসে থামলো হোটেলের সামনে। একজন নেমে ছুটতে লাগলো রিসর্টের ভেতরে। শব্দের যাত্রা পুরোবিদের কটেজটার দিকে। হচ্ছেটা কি? লোকটা ততক্ষণে বেরিয়ে এসেছে। ওর পায়ে একটা গুলি লেগেছে, সেখানে স্পষ্ট রক্তের দাগ দেখতে পেলাম। তাকে দূর থেকে যতটা লম্বা লাগছিল এখন ততটা লাগছে না। মুখে একরাশ ভীতি। এই লোকটাই যে এত কাণ্ড করে বেড়াচ্ছে দেখেই বোঝা যায় না। এই, তোর নাম কি রে? আর তোর সাথে কে কে আছে? জলদি বল। ওর মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করলো এসআই। বলছি স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এই, একে গাড়িতে তোলো, কুইক, বলল এসআই। তখনই একটা মেইলি কণ্ঠের আর্তনাদ শোনা গেল দূরের রিসর্ট থেকে। পরপর গুলি চলার আওয়াজ দুবার। স্যার, কে ওটা? পুনর। বলল লোকটা পেছন থেকে, তারপর হো হো করে হেসে উঠল। কনস্টেবলের কাছেই লোকটাকে রেখে আমরা দুজন ঊর্ধ্বশ্বাসে ছুটলাম পুরোবিদের কটেজটার দিকে। নিচে সিঁড়ির কাছে গিয়ে দেখি আরেকজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেই এসআই বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? মজা দেখছো? অল্প গাছ। বলেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আমিও ছুটছি ওর পিছু পিছু, হাতে নানচাকু নিয়ে। পুরবী রুমের সামনে আসতেই কারেন্টটা চলে গেল। দৃশ্যটা দেখে আঁতকে উঠলাম। রুমের বারান্দার কাছে মেঝেতে পড়ে রয়েছে পুরবীর দেহ। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কাঠের দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখলাম মেঝের উপর পিঠের দিকে গুলিবিদ্ধ কাতরাচ্ছে। ইনি রাজীবের বডিগার্ড। তখনই শুনলাম ভেতরের ঘর থেকে আবার একটা বন্দুকের আওয়াজ। তারপরেই একটা ধস্তাধস্তির আওয়াজ। কারা যেন মারামারি করে মেঝেতে পড়ে গেল। চাপা একটা শব্দ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আমরা ধাক্কা মেরে মেরে ভাঙার চেষ্টা করতে বিফল হলাম। এসআই সাহেব বন্দুক তাক করে গুলি চালাতেই যাবে না, ঠিক তখনই খট করে একটা আওয়াজ হলো। আস্তে আস্তে, সব মিটে গেছে, কেউ লেফট রাইট করবে না। কানে এলো পরিচিত একটি গলা, সরেস অথচ গম্ভীর। দরজা খুলে বেরিয়ে এলো 3 জন লোক। প্রথমে রাজীব, তার হাত পেছনে বাঁধা একটা নাইলনের দড়ি দিয়ে। সেই দড়িটা ধরে আছে একটি গেঞ্জি পরা অদ্ভুত দর্শন লোক, যার সারা মুখে বসন্তের দাগে ভর্তি। সবার পেছনে সেই লোকটা, যার গলাটা আমি শুনেই চিনতে পেরেছি, বন্ধুবর পেরু। তারপরে দেখছো কি? ম্যাডামকে জল ছিটিয়ে জাগিয়ে তোলো, ওর কিচ্ছু হয়নি। এতদিন পর পুরনো লোককে দেখে চিনতে পেরেছে, ভয় একটু নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। আর এসআই সাহেব, ওকে গাড়িতে তুলুন আর এই বেচারার জন্য অ্যাম্বুলেন্স ডাকুন।
রাজীবের প্রাইভেট সিকিউরিটি পুনরের সঙ্গীকে অ্যাম্বুলেন্সে কনস্টেবল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে স্থানীয় হসপিটালে। একটা পুলিশের ভ্যান এসে ঢুকলো রিসর্টের সামনে। তার আওয়াজ শুনতে পেলাম। এসআই তমাল সাহা আর একজন কনস্টেবল রিসর্টের অফিস ঘরে পায়চারি করছেন। ওসি সাহেব আসছেন একটা গাড়ি নিয়ে। ঘরের মধ্যে পুনর এক প্রান্তে অপরাধীর মতো বসে আছে, একটু দূরে পুরবী বসে আছে, আর তার হাতে একটা রুমাল। অশ্রুসিক্ত চোখে সে ক্রমাগত চোখের জল মুছে যাচ্ছে। পেরু যথারীতি হোটেলের একটা বয়কে ডেকে 4 প্লেট পকোড়ার অর্ডার দিয়েছে এই মাঝরাত্রিরে। হোটেলের ম্যানেজার একটা বারমুডা পরে ভয়ার্ত চোখে কাউন্টারে বসে আছে। সে আজ বিস্তর গোলাগুলির আওয়াজ শুনে সন্ত্রস্ত। এই জটলার মধ্যে মুখ খুললেন এসআই সাহেব। এত বড় রিসর্টের ব্যবসা চালাচ্ছেন, ডিজি নেই কেন? লাইসেন্স বাতিল করে দেবো, ভালো হবে। পেরু মুচকি হাসল, যেন বলতে চাইল এই পয়সা আর রাজনীতি প্রবল দুনিয়ায় আপনার একার ক্ষমতা আছে এই রিসর্ট বন্ধ করার। ম্যানেজার লজ্জিত ভঙ্গিতে বলল, ডিজি তো আছে স্যার, খারাপ হয়ে গেছে এই 2 দিন আগেই, ঠিক করে নিচ্ছি। এসআই পেরুর দিকে তাকিয়ে বলল, একবার আপনি দয়া করে সুতো ছাড়বেন না পায়ে ধরতে হবে? তখন থেকে তো আপনার দাদা আপনাকে সেরেই যাচ্ছে। বলছি সাহাবাবু, বলছি কেসটা শুরু থেকেই পুনরের দিকে ঘুরেছিল একতরফাভাবে, কিন্তু তদন্ত করতে আমার কিছু খটকা লাগে। এক দারোয়ানের মৃত্যুতে রাজীব তাকে চিনতে পারলো না কেন? কেন বলল কখনো মন্দারমণি যায়নি? সে কিছু আড়াল করতে চাইছে, কিন্তু পুরবী ম্যাডাম সহজেই মন্দারমণির ব্যাপারটা বললেন। গ্রুপ ফটো দেখলেন, তখনই রাজীবের পানসে মুখটা আমার নজরে এসেছিল। 2, দারোয়ান মৃত্যুর কারণ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হার্ট অ্যাটাক। এবার আততায়ীর প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী এসেছিল রাত 10টার পর। তার চলে যাওয়ার পর ঘরে একটি থরের ছবি পাওয়া যায়। আমার খটকা লাগলো, আততায়ী কি এতই বোকা যে সেই মৃত্যুকে তার নামের হত্যা বলে চালাচ্ছে, নাকি ওভার কনফিডেন্ট? এইবার পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃতের রক্তে অতিরিক্ত মাত্রা ইনসুলিন আর ফুসফুসে ক্লোরোফর্ম। মৃত্যুর সময় আনুমানিক রাত্রি 8টা। এই সময় তার ডিউটিতে শিফট চেঞ্জ করবার সময়। তাকে গেটে না দেখে সবাই ভেবেছে সে খারাপ আবহাওয়া দেখে আগেই বাড়ি চলে গেছে। মৃত্যুর কারণ সম্ভবত হাই ইনসুলিন রক্তে ঢুকিয়ে দিয়ে হার্ট অ্যাটাক, কারণ অতিরিক্ত ইনসুলিন শরীরে ঢুকে গেলে রক্তে শর্করা নেমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া বলে একটা অবস্থা হয়। তাতে রোগী অজ্ঞান, কোমা অথবা মৃত্যুর শিকার হতে পারে। এই হত্যাকারী নিশ্চয়ই হাতুড়ি লোকটা নয়, কারণ সে হাতুড়ি নিয়ে আসবে। এই লোককে তাহলে কে পাঠাবে? নিশ্চয়ই এমন একজন যে কোনো গোপন সংবাদ জানে অথবা আড়াল করতে চায়। আমি পুলিশ স্টেশনে গিয়ে পুনরের পুরনো কেসটা ঘেটে জানতে পারি 2 জন প্রত্যক্ষদর্শী ছিল পুনরের ওই ঘর থেকে বেরোতে দেখা। 1 ওই দারোয়ান, 2 রাজীব, আর ছিল ফিঙ্গারপ্রিন্টস। মৃত্যুর হাতিয়ারে পুনরের হাতের ছাপ। রাজীব পুরবীকে ভালোবাসত, সুতরাং পুনর ওর রাস্তা থেকে সরে গেলে পুরবীকে পাওয়ার রাস্তা ওর সুগম হয়। এদিকে বডির কাছে ছবি পাওয়া গেলে হত্যার দায় গিয়ে পড়বে পুনরের উপর। এবার তাকে পাকড়াও করতে পারলেই হত্যার দায় পুনরায় জেলে ঢোকানো যাবে। ছবিটা দিয়ে হত্যাকারী একটা কাঁচা কাজ করে ফেলেছিল, কারণ ওটা থেকেই আমার রাজীবের দিকে সন্দেহটা আরও পাকা হয়। আমি খোঁজ নিয়ে জেনেছি পুনর ওই দারোয়ানের কাছে হুমকির চিরকুট পাঠাচ্ছিল। ওই দিন তার ওখানে আসার কথা ছিল। আমার ধারণা রাজীব তলায় তলায় ওর সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা জানে আর লোক লাগিয়ে দারোয়ানকে খুন করে পুনর আসার আগে। পরের খটকাটা আমার লাগে কোথায়, এরপর সেটাই আসছি। আরও একটা চালে ভুল করেছিল রাজীব। সে বলেছিল যে মেঘলা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল পুনরের সঙ্গে মেলামেশা করে। সেই কথাটা সে কীভাবে জানল? আমি সেটা অন্য পথে জানার চেষ্টা করলাম। একদিন পুরবী ম্যাডামকে জিজ্ঞেস করলাম, তিনি কিছু জানতেন না। মেঘলার সবচেয়ে কাছের বন্ধু ছিল ডিঙ্গো। তার সঙ্গে ফোনে আলাপ করি, জানতে পারি সে প্রেগনেন্ট ছিল। সেই ব্যাপারেও সেও কিছু জানতো না। এবার পোস্টমর্টম রিপোর্ট বলছে সে প্রেগনেন্ট ছিল না। এবার কথা হলো রাজীব তাহলে এই মিথ্যা কথাটা কেন বলল? আমি 2টো সিদ্ধান্তে আসি। 1, হয় মেঘলা মিথ্যে বলেছে ওর কাছে, নতুবা রাজীব মিথ্যে বলছে। ডিঙ্গোর সঙ্গে কথা বলে আরও জানতে পারি সেই রাতে মন্দারমণিতে মেঘলাকে নিমন্ত্রণ করার জন্য পুনর নয়, পিড়াপিড়ি করে রাজীব। অসম্ভব, এটা হতেই পারে না। এটাই হয়েছে। এর কারণ জিজ্ঞেস করতে ডিঙ্গো আরও বলেছে মেঘলা একসাথে 2 জন ছেলের সঙ্গে রিলেশনে ছিল, তার মধ্যে রাজীব একজন। ওরা প্রায় ঘুরতে যেত, একসঙ্গে হোটেলে ভাড়া করে থাকতো। এইসব কারণের জন্যই ডিঙ্গোর সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে যায়। আমার ধারণা মেঘলা যখনই বুঝতে পারে ডিঙ্গোর পরে এবার রাজীব ওকে ছেড়ে দেবে, ও একটা মোক্ষম চাল দেয়।
ওই মিথ্যেটা বলে যে ওর গর্ভে আসতে চলেছে রাজীবের সন্তান। ওকে ব্ল্যাকমেল করা শুরু করে। এদিকে পুরবীর প্রেমে তখন রাজীব পুরো দিওয়ানা, যে কোনো মূল্যে ওকে লাভ করতে হবে। ও একটা প্ল্যান করে, এক ঢিলে দুই পাখি সাপ। ওই জন্মদিনের পার্টির একটা অংশ ও ফান্ডিং করে ওর নিজের থেকে, কারণ ডিঙ্গোর এই হোটেলে ঘর নিয়ে পার্টি করার মতো অত টাকার জোর ছিল না। আমার ধারণা সে রাতের বেলা ঘুমের ওষুধ মিশিয়ে পুনরকে বেহুশ করে দেয়, কারণ পুরবী বলেছিল পরদিন তার ঘুম ভাঙতে দেরি হয়েছিল। আর রাজীব নিশ্চিন্তে তার হলুদ জ্যাকেট পরে, গ্লাভস পরে, একটা ফল কাটার ছুরিতে ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লুকিয়ে মেঘলার ঘরে যায়। তাকে একটা নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করে, তারপর তার প্ল্যান মাফিক ছুরি দিয়ে বুকে আঘাত করে। এইখানেও আমার একটু আশ্চর্য লাগছিল যে প্রথমে শ্বাসরোধ, পরে ছুরি কেন? তাহলে কি দুজন খুনি? পরে তার উত্তর পেয়ে গেলাম যখন রাজীব বলল যে সে মাঝরাতে বিয়ার কিনতে বেরিয়েছিল, কিন্তু ডিঙ্গোর কাছে আমি জানি সেই রাতে রাজীব তাকে বিয়ার দেয়নি। সে চাইনি তো দেবে কেন? যেহেতু খুনের হাতিয়ার হলুদ জ্যাকেট ছাদে পাওয়া যায়, আমি কনস্পিরেসিটা এবার বুঝতে পারলাম। রাজীব মেঘলাকে হত্যা করে, তারপর দাড়ি গোপ লাগিয়ে ওর ঘর থেকে বেরিয়ে আসে। এই অবস্থায় দারোয়ান ওকে দেখে পুনর্ভাবে। সে তারপর ছাদে যায়, ছুরি আর জ্যাকেট লুকিয়ে সে তার নিজের ব্যাগ নিয়ে নকল গোপদারি আর হাতের গ্লাভস ক্রাইম সিন থেকে দূরে ফেলে আসতেই বিয়ার আনার নাম করে হোটেল থেকে বাইরে বেরোয়। ওই অবস্থায় দারোয়ান তাকে দেখে ফেলে। সামান্য সময়ের ভুলচুকে রাজীব দারোয়ানের মাধ্যমে তার আলিবাই প্রতিষ্ঠা করে। উল্টে সে নিজে পুনরকে দেখেছে বলে সাক্ষ্য দেয়। এবার আমি পুনরকে বলবো আমার এই এতখানি প্রক্ষেপের কোনো ভুল ত্রুটি তাহলে ধরিয়ে দিতে। এসআই তমাল সাহা এবার বলে উঠলেন, বলুন বলুন, চুপ করে থাকবেন না। তা ব্ল্যাকমেল নাকি অন্য কিছু? এসব পে ব্যাক টাইম ফাইমের মানে কি? দেখুন, ও আমার সাগরেদ না, ও আমার বন্ধু, আমার প্রাণাধিক প্রিয় বন্ধু আমার। পুনর এই প্রথম মুখ খুলে কথাটা বলল। তার মাথাটা অর্ধনিম্ন, চোখে প্রাণ শক্তি যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই কেসের একজন প্রধান সাক্ষী ডিঙ্গো, তাই তো দুর্ভাগ্যবশত যার পায়ে একটা গুলি লাগছে। আসলে আমি থানায় গিয়ে তথ্য সংগ্রহ করতে করতেই দ্রুত সব কিছু ঘটে গেল, সামলাবার সময় পাইনি। মেঘলার পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেয়েই আমি পুরো ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলাম। পুলিশের একটা জিপে করে এখানে এসে পৌঁছলাম। দূরে পুরবী ম্যাডামের ঘরে ঢোকার আগেই ম্যাডামের চিৎকার শুনতে পাই। পৌঁছে গিয়ে দেখি ম্যাডাম পড়ে আছে, ঘরের ভেতর সিকিউরিটি গুলিবদ্ধ। ওদিকে কেউ একটা দৌড়ে ভেতরে রাজীবের ঘরে ঢুকে গেছে। বারান্দার রেলিংয়ের পাশের পাইপটা দেখি বুঝতে পারি পুনর ওই রাস্তা দিয়েই উঠে এসেছে, সন্তর্পণে ঢুকে গেছে ঘরে। তারপর তার সঙ্গে সিকিউরিটির ধস্তাধস্তি শুরু হতেই সিকিউরিটির হাতের বন্দুক থেকে সে নিজেই গুলিবিদ্ধ হয়। সেই ভয়ানক দৃশ্য দেখেই ম্যাডাম অজ্ঞান হয়ে যান। ওদিকে রাজীব তাকে গুলি করে লক্ষ্যভ্রষ্ট হয়, ভয় দৌড়ে যায় ভেতরের ঘরে। পুনর সিকিউরিটির বন্দুক ছিনিয়ে নিয়ে সেই ঘরে ঢুকে পড়ে, আর আমিও দৌড়ে ঢুকে যাই সেই ঘরে। ঢুকেই দেখি দুজন মুখোমুখি, দুজনের হাতেই বন্দুক। আমি কিছু করার আগেই পুনর রাজীবের বন্দুকের দিকে তাক করে ফায়ার করে। ওর বন্দুক ছিটকে যায়, আমি ওর দিকে বন্দুক তাক করি। দরজাটায় ছিটকিনি দিয়ে বলি, তুমি তো খুনি নও পুনর, এটা করো না। না, এই জানোয়ারটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি বেঁচে আছি শুধু প্রতিশোধ নেব বলে। ওর কনফেশন না, ও শাস্তি পাক। এক মুহূর্তে ওকে মুক্তি দিয়ে দিও না পুনর। আমার কথাটা ওর মনে ধরল। ও বন্দুক ফেলে দিয়ে একটা দড়ির টুকরো দিয়ে ওর হাত পিটমোড়া করে বাঁধল। তারপর আমরা দরজা খুলে বেরিয়ে আসি। জেলের মধ্যেই একটা অ্যাক্সিডেন্টে গ্যাস সিলিন্ডার ফেটে আমার মুখের অর্ধেকটা পুড়ে যায়। নিজেকেই চিনতে পারছিলাম না, মরেই যেতাম, কোনোভাবে বেঁচে গেলাম। হতাশায়, জীবনের প্রতি ঘৃণায় নিজেকে শেষ করতে গেলাম, পারলাম না। মাঝে আবার শরীর খুব খারাপ হলো, হাসপাতালে ভর্তি হলাম। শুনলাম দেহে বাসা বেঁধেছে মারণ রোগ। আমার হাতে সময় কমে আসছিল। আমি বুঝতে পারছিলাম হয়তো বড় জোর মাস দুয়েক। আমার আবেদনের ভিত্তিতে আমার শারীরিক অবস্থা বিবেচনা করে আমার সাজা কমিয়ে দিয়ে আমাকে মুক্তি দেওয়া হলো। আমার মুক্তির দিন আমি দেখি যে একটা স্কাউন্ড্রেল আমার জন্য অপেক্ষা করছে জেলের বাইরে। তাকে দেখে আমার চোখে জল চলে এলো। ডিঙ্গো, সে আমায় তার বাড়িতে নিয়ে গিয়ে তুলল। তার চিকিৎসায় আমি সাড়া দিলাম। বুঝলাম যেতে আমাকে হবেই, তবে লড়াইটা
একটু লম্বা হলো। একদিন মনে হলো কপালে খনির দাগ নিয়ে আমি পৃথিবী ছেড়ে যাব না। যারা যারা আমাকে ফাঁসিয়েছে আমি তাদের এই চক্রান্ত সবার সামনে আনব। আমার উদ্দেশ্য ছিল একটাই, ওদের ভয় দেখিয়ে ওদের নিজেদের মুখেই ওদের দোষটা স্বীকার করানো, তারপর সেটা সর্বত্র ছড়িয়ে দিয়ে নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নেব। ডিঙ্গোর কাছে কিছু টাকা ধার চেয়ে খবরের কাগজের ছবিগুলো ছাড়ি, যাতে আমার হুমকিগুলোর বহুগুণ বেশি প্রভাব পড়ে ওদের ওপরে। এটাই ছিল আমার প্ল্যান। হোটেলের বয়দের টাকা দিলেই তারা মদ এনে দেয়। কেন সেই রাতে রাজীব বাইক নিয়ে একা বেরিয়েছিল সেটা নিয়ে চাপ দেওয়ার আগেই দেখি দারোয়ান তো মরে পড়ে আছে। এদিকে পুরবী এখানে রিসর্টে এসে উঠেছে। আমি তো উল্লসিত হয়ে উঠলাম, ভাবলাম রাজীবকে চেপে ধরলেই সে সব কিছু উগড়ে দেবে। কিন্তু সেখানে পুলিশের পাহারা আছে জানতে পেরে আমি ডিঙ্গোকে ডেকে পাঠালাম, আর আমার টুপি আর কোটটা পরিয়ে পুলিশকে বিভ্রান্ত করার প্ল্যানটা করলাম। কিন্তু এখানেই আমার খারাপ লেগেছে। আমার জন্য ওর পাটা জখম হলো। আসলে ও আমার প্রকৃত বন্ধুর মতোই এত ভালোবাসে আমাকে। আমি জানতাম যে আমি যা বলবো তাই করবে। প্রতিহিংসার বড্ড ঝুঁকি নেওয়া হয়ে গেছে ওর কাছে। আমি সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেলাম। ও ভালোই আছে, গুলিটা সামান্য পা ঘেঁষে চলে গেছে বলল এসআই সাহেব। এরপরেই একটা গাড়ি ঢুকলো। ওসি সাহেব এগিয়ে এসে পেরুর সঙ্গে করমর্দন করলেন। পুনর আর পুরবী দুজনকেই বললেন থানায় যেতে হবে। ওরা এসি সাহেবের থেকে একটু সময় চেয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে হলঘরের একটা প্রান্তে চলে গেল। পাশের রেলিংয়ে হাওয়া খাওয়ার ওছিলায় আমি ওদের কথা স্পষ্ট শুনতে পেলাম। পুনর, তুমি কেমন আছো এখন? বলল পুরবী ধরা গলায় চোখের জল মুছতে মুছতে। ভালো নয় যেন, একটুও ভালো না। শরীর আমার সঙ্গ দেবে না, জানান দিচ্ছে। তবে এখন আগের থেকে অনেক হালকা লাগছে, অনেক হালকা লাগছে। আমার সময় ফুরিয়ে আসছে পুরবী। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, সত্যি আমি বুঝতে পারিনি। এইসব কথা আমি বহুদিন আগেই ফেলে এসেছি পুরবী। তবে হ্যাঁ, মৃত্যুর আগে না নিজের কাছে প্রমাণ করে গেলাম যে আমি দোষী নই। আমার আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না আমার। কালি মরে যাওয়ার কথা কেন বলো তুমি? বেঁচে থাকার কথা বলতে পারো না? কেন একটা ঘৃণ্য জীবনকে টেনে টেনে কত লম্বা করবে পুরবী। এবার আমাকে মুক্তি দাও। না 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 না, এরকম করে বলো না। তোমার আমি কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। আমি তোমার আবার আগের মতো করে এরকম করে বলো না তুমি। পুরবী, আমি হাল ছেড়ে দিয়েছি, আমি আর পারছি না। তাছাড়া তুমি নিজের কথা ভাবো, তোমার বর আছে, পরিবার আছে, তাদের কথা ভাবো। না না না, আমরা কেউ নেই পুরো, কেউ নেই। আমরা কেউ কারোর জন্য নয়, বিশ্বাস করো। I don't matter to anyone. আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সব ট্রিটমেন্ট আমি করাবো। তোমায় আর আমি হারিয়ে যেতে দেবো না। আর নয়, আর না, আর না পুনর। তোমার মনে আছে আমাদের পাশাপাশি ফ্ল্যাট ছিল? হ্যাঁ, মনে আছে তোমার? এই দেখো না, আমার দিকে তাকাও না, তাকাও। মনে আছে আমি তোমার জামা পরে ঘুরে বেড়াতাম ছোটবেলায়?
আমি তোমায় কথা দিচ্ছি পুনু, আমি তোমার ছোটবেলার সব স্মৃতি তোমায় আবার ফিরিয়ে দেব, তোমায় আমি সব ফিরিয়ে দেবো। সে হারিয়ে যাওয়া দিনগুলো আমি তোমায় আবার ফিরিয়ে দেবো। তুমি আমাকে ছেড়ে যেও না। পরের কথাটা কান খাড়া করে শুনবো পেরু আমার হাত ধরে টেনে নিল বেড়াল ছানার মতো, বলল, আরে কি করছো কি দাদা? প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে তো নাকি, সেটাকে রেসপেক্ট করো। চলো যাই। ভোরতে চললো, কোথায় যাবে? থানায় যাবে না? আরে পেরুকে ইন্টিমিডেট করতে কেউ পারিনি কোনোদিন, পারবেও না, সব পরে হবে। চলো সমুদ্রে দেখতে যাবো ফসফরাস। আমি ক্লান্ত প্রাণাক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। চলো ভাগি। আমি আর পেরু হেঁটে হেঁটে বালুচরে পৌঁছে গেলাম সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি। ঢেউয়ের উপর ঢেউ ভাঙছে, সাদা ফেনা কালো রাত্রি আর ধূসর আকাশের নিচে আঁকি বুকি কাটছে, তারপর আবার মিলিয়ে যাচ্ছে। ফেনার সাদা রেখা কিলবিল করছে জলের মধ্যে সাপের মতো। একটু পরেই সূর্য উঠবে, আকাশ রাঙা হয়ে উঠছে ধীরে ধীরে। শেষ রাতের সমুদ্র আমাদের চেতনা পুরো গ্রাস করে নিচ্ছে। সমুদ্রের একটাই ব্যাখ্যা, দেহান্তর, অনুভূতি আর ব্যাপ্তি। অনেকটা দূরতর নক্ষত্রের মতো মনে হচ্ছে। হিংসা, লোভ, পাপ, সমাজ,